হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নির্মাণ বাংলা। তো ক্লাস 8-এর বাচ্চারা, সঞ্জয় স্যারের লাস্ট ক্লাস তোদের এই বছরের জন্য। নির্মাণ ব্যাচটা একদম মাঝামাঝি বা সেকেন্ড সামেটিভের কাছাকাছি শুরু হয়েছিল। তো আশা করি তোদের এই ব্যাচটা খুব হেল্প করেছে এবং যদি পুরো ব্যাপারটা ফাইনাল এক্সামের যা সিলেবাস আছে সেটা অনুযায়ী যদি একবার দেখে নিয়ে পুরো এই ব্যাচটা প্রত্যেকটা সাবজেক্ট যদি ভালো করে রিভিশন দিস, আশা করি এটা তোদের ফাইনাল এক্সামের নাম্বারকে আরও অনেক বুস্ট করবে। অনেকটা ডিটেল ব্যাচ গেছে এটা আমাদের, তো আশা করি খুব ভালো করে আমরা পড়ানোর চেষ্টা করেছি এবং এটাও এক্সপেক্ট করব যে সেই কন্টেন্টটাকে তোরা ভালো করে কাজে লাগাবি এবং সেটা যদি কাজে লাগাতে পারিস তাহলে কিন্তু সেটার রিফ্লেকশন তোরা তোদের রেজাল্টে দেখতে পাবি। ঠিক আছে, তো এখন আমরা স্টার্ট করতে চলেছি আমাদের, যদিও এই চ্যাপ্টারটা কিন্তু তোদের জানিস তোদের এটা ফার্স্ট সামেটিভে ছিল, তাই না? ফার্স্ট সামেটিভে তোরা এই চ্যাপ্টার 6 নিয়ে পড়াশোনা করেছিস। তো চ্যাপ্টার 6-এর নামটা হচ্ছে আমাদের জীবদেহের গঠন বা দেহের গঠনও বলা হয়। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পড়লে আমাদের সায়েন্সের পার্টের মধ্যে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্সের যে পার্টটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ফিজিক্যাল সায়েন্স জানি না সুয়েনা ম্যামের বোধহয় একটা দুটো ক্লাস বাকি আছে, তো সেটাও হয়ে গেলে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তোদের। তো আমরা স্টার্ট করছি বেটা। আমরা আজকে এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখব, পুরো চ্যাপ্টারটাই দেখব টোটাল একদম, এবং সেইখানে আমরা দেখতে পাবো এই তিনটে মেইন জায়গা, যেখানে প্রথমে বলা হয়েছে জীবদের গঠনের যে অনেকগুলো ধাপ আছে সেই ধাপগুলো নিয়ে আলোচনা, এবং তার সাথে সাথে মাইক্রোস্কোপ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেইটা দিয়ে আমাদের কত ধরনের মাইক্রোস্কোপ হয়, সেই মাইক্রোস্কোপগুলো দিয়ে কোন ধরনের মাইক্রোস্কোপ দিয়ে কিভাবে আমাদের ব্যবহার করা হয়, আমরা কি কি জিনিস দেখতে পাই। কোষ অঙ্গাণু খুব ইম্পর্টেন্ট, অনেক কোষ অঙ্গাণু আছে এবং এই কোষ অঙ্গাণু পার্টের মধ্যে থেকে কিন্তু তোদের ছবিও আসার সম্ভাবনা আছে, ছবি এঁকে পয়েন্টিং করা বা ছবি এঁকে পুরো ডিটেলস বলা যে তার মধ্যে কি কি পার্টস আছে, এইগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তার সাথে তোকে কোষ অঙ্গাণুর পরে তোদের কিন্তু কলা ব্যাপারটাও দেখতে হবে, বিশেষ করে কলা 4 ধরনের, এখানে জেনারেলি প্রাণী কলার কথাই বলা হয়েছে এবং সেই প্রাণী কলাগুলোর কাজ তোদের বইতে কিন্তু আছে। আর লাস্ট যে পার্টটা আমরা দেখব সেটা হচ্ছে কোষের ওপর পরিবেশের কি কি প্রভাব পড়তে পারে এবং সেই অনুযায়ী যে যে পরিবেশের যেরকম অবস্থা সেই অবস্থার সাথে খাপ খাইয়ে চলার জন্য কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য সেইখানের জীবগুলোর মধ্যে দেখা যায়, এই সব জিনিস কিন্তু আমরা আজকের আলোচ্য বিষয়। ঠিক আছে, আমরা স্টার্ট করি তাহলে। তো স্টার্ট করার আগে এটা বলে দিই, এখনো প্রত্যেকেই জানিস বা অনেকে হয়তো নতুনও যদি দেখে এই ক্লাসটা, তাহলে তোদের কিন্তু এই নির্মাণ বাংলার যাবতীয় যা নোটস পত্র বা প্র্যাকটিস শিট যাই আছে সেগুলো কিন্তু তোদের অ্যাপে গিয়ে, ঠিক আছে, পিডাব্লিউ অ্যাপ লগ ইন করে সেখানে গিয়ে কিন্তু নির্মাণ বাংলা সার্চ করে ফ্রিতে এনরোল করবি এবং সেখান থেকে কিন্তু তুই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের যেভাবে যা ওয়ান শট বা যেভাবে যা লেকচার যাচ্ছে সেইখান থেকে কিন্তু তোরা ডাউনলোড করে নিতে পারবি এবং সেগুলোকে ভালো করে হয় নিজের মতো নোট ডাউন করবি, না হলে ভালো করে পড়ে নিবি এবং সেখানের প্র্যাকটিস শিটগুলো অবশ্যই কিন্তু পুরো চ্যাপ্টারটা পড়ার পরে কিন্তু তোরা সলভ করবি, যাতে তোদের প্র্যাকটিসটা অনেক বেটার থাকে এবং সেই প্র্যাকটিস শিটের মধ্যে যে সকল কোশ্চেন আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ইওর ফাইনাল এক্সাম। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি বেটা। তো শুরুতেই খুব সিম্পল জিনিস দিয়ে স্টার্ট করব যে জড় এবং জীব। ঠিক আছে, এই দুই ধরনের পদার্থ বলিস বা বস্তু বলিস, এদের মধ্যে পার্থক্য কি, বা তোদের বিশেষ করে এই ডিফারেন্সটা আরেকটা জিনিসও হেল্প করবে। অনেক সময় জীবের মূল বৈশিষ্ট্য বা মূল উদ্দেশ্য বা মূল ধর্ম এই রকম লিখে কিন্তু কোশ্চেন আসে, তো সেইখানে তোরা এই পয়েন্টগুলো ইউজ করে জীবের কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো তোরা লিখতে পারবি। তাহলে আমরা এখন এইখানে এই দুটো পার্থক্য, আমরা মানে এই দুটো জিনিসের মধ্যে আমরা পার্থক্য দেখতে চলেছি। প্রথমেই বিষয় বলেছে প্রাণ, প্রাণ নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমরা প্রাণ জানি, জীবন মানে জীব যারা তাদের মধ্যেই প্রাণ আছে, জড় পদার্থের কিন্তু কোনো রকম প্রাণ থাকে না। তাহলে জীবের প্রাণ আছে, জড় পদার্থের প্রাণ নেই, এটা সবাই জানি আমরা। নেক্সট হচ্ছে উত্তেজনা, উত্তেজনা বা উদ্দীপনা কোনো কিছু হলে আমরা জীবরাই কিন্তু সাড়া দিই। যেমন ধর কোনো লজ্জাবতী পাতায় যদি তুই আঙুল দিয়ে স্পর্শ করিস তাহলে দেখবি সেই লজ্জাবতীর পাতাগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, বা ধর তোর গালে বা শরীরের কোনো অংশে কিন্তু মশা পড়েছে, তো তখন কিন্তু অটোমেটিক তোর হাতটা চলে যায় সেই মশাটাকে মারতে। তো এইগুলো আমাদের জীবদের কিন্তু বৈশিষ্ট্য, তাই উত্তেজনায় কিন্তু জীবরা সাড়া দেয়, জড় পদার্থ কিন্তু কোনো প্রকার সাড়া দেয় না। নেক্সট হচ্ছে বংশবিস্তার, বংশবিস্তার জীব কিভাবে করে, জীবের কিন্তু অবশ্যই বংশবিস্তার বা নিজের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। ঠিক আছে, কিন্তু জড় পদার্থের কিন্তু সেই ব্যাপার থাকতে পারে না।
জন্ম মৃত্যুর ব্যাপারও জীবদের থাকে, হ্যাঁ, জীবের জন্ম হয়, সেটা একটা বয়সের পর জীবের মৃত্যু হয়ে যায়, কিন্তু জন্ম মৃত্যু কিন্তু জড় পদার্থে থাকে না। এছাড়া বৃদ্ধি বলিস, বিকাশ বলিস, বিপাক পদ্ধতি বলিস, ঠিক আছে, এই সকল জিনিস কিন্তু আমাদের জীবদের মধ্যেই দেখা যায়। জড় পদার্থে তুই কোনো প্রকার বৃদ্ধি দেখতে পাবি না, যে এমন তো দেখতে পাবি না যে হ্যাঁ তুই হয়তো একটা 21 ইঞ্চির টিভি এনে তোদের দেয়ালে লাগিয়েছিস, সেটা কিছু বছর পর সেটা 55 ইঞ্চি হয়ে গেল, এরকম তো হয় না, তাই না? তো সেই জন্য আমরা জড় পদার্থের কোনো প্রকার বৃদ্ধি দেখতে পাই না। এছাড়া পুষ্টির মধ্যে আমরা কিন্তু জীবরা খাদ্য হজম করে এবং পুষ্টি কিন্তু সংগ্রহ করে, বা পুষ্টি কিন্তু সেই খাবারের মাধ্যমে আমাদের বডিতে কিন্তু আসে, কিন্তু জড় পদার্থের কোনো প্রকার খাদ্য হজমের কোনো ব্যাপার নেই, তাই এদের কিন্তু কোনো প্রকার পুষ্টিরও কিন্তু ব্যাপার নেই। যেটার কিছু এক্সাম্পল তোরা বা দুটো এক্সাম্পলের ছবি তোরা এখানে দেখতে পাচ্ছিস, এখানে গরুর ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে, তো এখানে জীব, এখানে জড় ইটের ছবি দেওয়া হয়েছে। তো এটা খুব সিম্পল বেসিক জিনিস, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, বা এটা যদি তোরা নাও পড়িস তোরা লিখতে পারবি। এইবার আমরা সরাসরি চলে আসি কোষের আবিষ্কার কিভাবে হয়েছিল। তো কোষের আবিষ্কারের ইতিহাস যদি জানতে চাস, তাহলে আমাদের একজন বিজ্ঞানীর নাম সবসময় মাথায় রাখতে হবে, সেটা ছোট থেকে বড় যত মানে উঁচু ক্লাসে উঠিস, এই বিজ্ঞানীর নামটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, যে রবার্ট হুক, ঠিক আছে। তো এই যে বিজ্ঞানী রবার্ট হুক, তিনি কি করেছিলেন, 1665 খ্রিস্টাব্দে নিজের তৈরি একটা মাইক্রোস্কোপ ছিল, এই যে এইরকম দেখতে, ঠিক আছে, তো সেইটা দিয়ে গাছের কাণ্ডের ছাল নিয়ে তার একটা সূক্ষ্ম প্রস্থচ্ছেদ তৈরি করেন, একটা গাছের কাণ্ডের ছালের ছোট্ট একটা অংশ তিনি কি করেন, তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিন্তু সেটার প্রস্থচ্ছেদ দেখার চেষ্টা করেন, এবং দেখতে পান মৌচাকের প্রকোষ্ঠের মতো। মৌচাকের প্রকোষ্ঠ কেমন হয়, এই রকম দেখতে হয়, কিছুটা হেক্সাগোনাল স্ট্রাকচার এইরকম দেখতে হয়। তো এই রকম স্ট্রাকচারের কিছু প্রকোষ্ঠ কিন্তু তিনি সেই জায়গায় দেখতে পেলেন, ঠিক আছে। তো সেই প্রকোষ্ঠের বহু সংখ্যক কুঠুরি, এইরকম অসংখ্য প্রকোষ্ঠ তিনি দেখতে পান সেইখানে, এবং তিনি এই প্রকোষ্ঠগুলোকেই তিনি নাম দেন কি, কোষ বা সেল, ঠিক আছে। সেল শব্দটা নেওয়া হয়েছে সেলুলি নামক ল্যাটিন শব্দ থেকে, খুব ইম্পর্টেন্ট, এটা কোশ্চেনে আসে, এটা একটা ল্যাটিন শব্দ যেখান থেকে সেল শব্দের উৎপত্তি, সেটা হচ্ছে সেলুলি, ঠিক আছে। এবং এইখানে রবার্ট হুক, এখানে আরো দু একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, রবার্ট হুক যে কোষটা তিনি দেখেছিলেন সেইটা কিন্তু মৃত কোষ ছিল, ঠিক আছে, সেটা জীবিত কোষ ছিল না। কিন্তু এরপর আরেকজন বিজ্ঞানীর নাম আমরা জানি, বা তোরা অনেকে জানিস, বা হয়তো 9-এ উঠে জানতে পারবি, সেটা হচ্ছে অ্যান্থনি ভন লিউয়েনহক। তো তিনি আরেকজন বিজ্ঞানী যিনি কিনা জীবিত কোষের সন্ধান পান, জীবিত কোষ তিনি অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পান, ঠিক আছে। তো এইটা কিন্তু রবার্ট হুকের অণুবীক্ষণ যন্ত্র এবং তার দ্রষ্টব্য বিষয় তিনি এখানে দেখানো হয়েছে। নেক্সট স্লাইডে আমরা কি পড়ব, এই যে অণুবীক্ষণ যন্ত্র, বিশেষ করে রবার্ট হুক যেটা আবিষ্কার করেছিলেন, বা নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে তিনি যে এই কোষের আবিষ্কার করেছিলেন, সেটা কিন্তু সরল অণুবীক্ষণ যন্ত্র ছিল, ঠিক আছে। তো সরল অণুবীক্ষণ যন্ত্র আমাদের তিন ধরনের মেইনলি অণুবীক্ষণ যন্ত্র হয়, একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র যেটা খুব সিম্পল হয়, একটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো আমরা এখানে সরল আর যৌগিকের মধ্যে কি ন্যূনতম ডিফারেন্স আছে সেইগুলো আমরা দেখে নেব। এটার গঠন প্রকৃতি নামেই আছে সরল, তার মানে এটা খুব সরল প্রকৃতির একটা মাইক্রোস্কোপ, যেটা রবার্ট হুকেরও ছিল। আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্র অপেক্ষাকৃত কিন্তু রিলেটিভলি জটিল প্রকৃতির হয়, ঠিক আছে, রিলেটিভলি জটিল প্রকৃতির হয়। লেন্স কেমন হয় সরল অণুবীক্ষণ যন্ত্রের, একটাই মাত্র লেন্স থাকে, ঠিক আছে। এখানে যে ছবি দেখানো হয়েছে এটা সরল অণুবীক্ষণ যন্ত্র না, সরল অণুবীক্ষণ যন্ত্র আরো অনেক সিম্পল হয়, এখানে নর্মাল একটা ছবি লাগিয়েছে, বাট সেখানে কিন্তু একটাই মাত্র লেন্স থাকে, ঠিক আছে। কিন্তু যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু আমাদের দুটি বা তার বেশিও কম বেশি লেন্স থাকতে পারে। বিবর্ধন ক্ষমতা মানে কি বেটা, ম্যাগনিফাই করা, মানে কোনো একটা বস্তুকে অনেক গুণ বড় করে দেখার যে ক্ষমতা, সেইটা সরল অণুবীক্ষণ যন্ত্রের কত, 15 থেকে 20 গুণ সেটা বড় করে দেখতে পারে একটা কোনো বস্তুকে। কিন্তু যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কিন্তু রিলেটিভলি অনেক বেশি, ঠিক আছে। এটা অনেক বড় করে অনেক ধরনের অনেক জুমিং লেন্স থাকে, ঠিক আছে, 40x 100x এরকম অনেক ধরনের লেন্স থাকে, যেটার মাধ্যমে কিন্তু 1500 থেকে 2000 গুণ একটা বস্তুকে বড় করে আমরা দেখতে পাই। তাহলে সরল অণুবীক্ষণ, জটিল অণুবীক্ষণ গেলে আমরা এবার আসি একটু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন মাইক্রোস্কোপ। এটা হাই লেভেলের একটা মাইক্রোস্কোপ, সাংঘাতিক লেভেলের একটা মাইক্রোস্কোপ, হ্যাঁ, এটা আধুনিক কালের একটা মানে বিশাল একটা আবিষ্কার।
তো দেখ এই অণুবীক্ষণ যন্ত্রে কি হয়, কাচের লেন্স ইউজ করা হয় না, যেটা সরল আর যৌগিকে ইউজ করা হচ্ছিল সেটা কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে সেই ধরনের লেন্স ইউজ করা হয় না কাচের তৈরি। এইখানে কি ইউজ করা হয়, তড়িৎ চুম্বক ইউজ করা হয়, ম্যাগনেট ইউজ করা হয়, ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয়। ঠিক আছে, এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুত গতির ইলেকট্রন প্রবাহ হয় এবং এই ইলেকট্রন প্রবাহের জন্যই কিন্তু এই ধরনের মাইক্রোস্কোপের নাম হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। এখানে কোনো প্রকার আলোর ইউজ না করে, যেটা আমাদের সরল আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আলোর মাধ্যমে ওই বস্তুটাকে দেখার জন্য ব্রাইট করে তোলা হচ্ছিল, সেই ব্যাপারটা কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে থাকে না। এখানে আলোর ওপর ডিপেন্ড করে না, এখানে ইলেকট্রনের ফ্লো এর ওপর ডিপেন্ড করে কিন্তু বস্তুটাকে বড় করে দেখা হয়। কিভাবে কাজ হয়, এই অণুবীক্ষণ যন্ত্রে এই যে দ্রষ্টব্য যে বস্তুকে তুই দেখবি, সেই দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক এক প্রকার ফিল্ম ইউজ করা হয়। ফটোগ্রাফিক এক প্রকার ফিল্ম ব্যবহার করা হয়, যেমন ক্যামেরাতে কম বেশি ইউজ করা হয়, সেই ধরনের এক ধরনের ফিল্ম ইউজ করা হয়, যেখানে ওই ইলেকট্রনের ফ্লো এর ওপর ডিপেন্ড করে ওই ফিল্মে কিন্তু ওইটার ছবিটা ফুটে ওঠে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দ্বারা ওই যে বস্তুটাকে দেখবি সেটাকে দেখ কত গুণ বড় করে দেখা যায়, 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখা যায়, যেটা আমরা সরল অণুবীক্ষণ যন্ত্রে মাত্র 15 থেকে 20 ছিল, যৌগিকে মাত্র 1500 থেকে 2000 ছিল। এখন এটা আরো অনেক কম মনে হচ্ছে, তাই না? কারণ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে সাংঘাতিক বড় করে দেখা যায়। এবং এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের পর আমরা অনেক কিছু কিন্তু ডিসকভার করতে পারি, অনেক কিছু আমাদের যেগুলো হয়তো কোনো কোষ সম্বন্ধে আমাদের হালকা ক্ল্যারিটি ছিল, সেটার একটা ডিপ ক্ল্যারিটি চলে আসে এই অণুবীক্ষণ যন্ত্র ব্যবহারের পর। এবার ব্যবহার আমরা কোথায় কোথায় কিভাবে কি করতে পারি, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ভাইরাস এবং অন্যান্য মাইক্রোবস বা অণুজীব যেগুলো আছে, ঠিক আছে, মাইক্রোস্কোপিক্যাল যে সকল জিনিস, সেগুলোকে অনেক বড় করে দেখা সম্ভব হয়েছে, তাই না? যেটা আমি দেখতেও পেয়েছি। এগুলো ছাড়াও কোষের মধ্যের যে সকল অঙ্গাণু থাকে সেগুলোকে একদম পুঙ্খানুপুঙ্খ, এই যে ধর মাইটোকন্ড্রিয়ার আমরা ছবি দেখব, সেই মাইটোকন্ড্রিয়ার ছবিতে কোন কোন জায়গায় কি কি থাকে, ক্রিস্টি, সেই ক্রিস্টির গায়ে অক্সিজোম, কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সেগুলোকেও কত জুম করে, কত বড় করে, কত সুন্দর করে, এবং অক্সিজোমের মধ্যেও যে আরো কত রকম জিনিস থাকে বা সেগুলোর মধ্যে কত ধরনের বিক্রিয়া চলে, সেইগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো এটা একটা সাংঘাতিক একটা আবিষ্কার ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, যেটা সবচেয়ে মোস্ট আমাদের ইউজফুল একটা ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এবার আমরা চলে আসি, কোষের আকৃতি কি সবসময় একরকমই থাকে? একটা কোষ আমরা যে সাইজের দেখতে পাচ্ছি, যে বা যেরকম দেখতে পাচ্ছি সেই রকমই কি সবসময় আমরা দেখতে পাবো? না, সেটা কিন্তু অ্যান্সার না। কেন? কারণ কোষের আকৃতি পরিবর্তিত হয় কি কি ধরনের অবস্থায়, সেগুলো আমরা এবার বলতে চলেছি। যখন ধর কোনো একটা কোষ নর্মাল অবস্থায় আমি দেখেছি একরকম ছিল, কিন্তু সেই কোষটা একটা ডিভিশন বা বিভাজন পর্যায়ে চলে গেছে, মানে সেই কোষটা বিভাজিত হয়ে আরো দুটো কোষ তৈরি করবে, ঠিক আছে? তো সেই কোষ বিভাজনের সময় কিন্তু সেই কোষের আকৃতির কিন্তু পরিবর্তন পরিলক্ষিত হয়, সেটা আর আগের মতো দেখতে লাগে না। নেক্সট হচ্ছে, স্বাভাবিক কোষ আমরা দেখতে যেরকম লাগবে, কারোর ধর ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারের যদি কোষ, যে কোষগুলো আছে সেই কোষগুলো কিন্তু দেখতে অনেক ডিফারেন্স হয়। স্বাভাবিক কোষ ক্যান্সার কোষে পরিবর্তিত হলে সেই কোষের কিন্তু আকৃতিরও পরিবর্তন ঘটে থাকে। এছাড়া কি বিভিন্ন প্রকার ধর শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা কি বেটা? শ্বেত রক্তকণিকা হচ্ছে এক প্রকার রক্তকণিকা, ঠিক আছে, রক্তের কণা। সেই শ্বেত রক্তকণিকা কিন্তু আকার আকৃতি সবসময় পরিবর্তন করতে পারে। আমরা দেখতে পাবো শ্বেত রক্তকণিকার মধ্যে বিভিন্ন ধরনের রক্তকণিকা হয়, যেগুলোর কিছু কিছু আগ্রাসী মনোভাব সম্পন্ন হয়, রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, কিছু কিছু অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, কিছু কিছু অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, এই সব জিনিসপত্র দেখতে পাবো। এবং সেই ধরনের রক্তকণিকাগুলো কিন্তু সাইজ বা আকৃতি বা আয়তন সেগুলো কিন্তু সেম থাকে না, চেঞ্জ হতে থাকে, কিছুটা অ্যামিবার মতো। নেক্সট হচ্ছে, বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাওয়ার সময়, ঠিক আছে, ধর কোনো একটা রক্তনালী খুব সরু, তো একটা রক্তকোষ যেটা ওই রক্তনালী দিয়ে যাবে, সেইটার কোষের সাইজটা হয়তো রিলেটিভলি বড় ছিল, এবার ওই রক্তনালী দিয়ে যেতে গেলে তাকে কিন্তু অনেক সরু হয়ে যেতে হবে, তো সেই জন্য ওই কোষটার কিন্তু সাইজের পরিবর্তন হতে পারে। তো সেটাই বলা হয়েছে, বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্যে দিয়ে লোহিত রক্তকণিকা যাওয়ার সময় তার আকার কিন্তু পরিবর্তিত হয়। তাহলে আমরা এখানে দেখলাম, যদি তোর কোশ্চেনে আসে যে কি কি সময় কোষের পরিবর্তন ঘটতে পারে আকৃতির, বা এই ডিরেক্টলি এইভাবেও জিজ্ঞেস করতে পারে, তখন কিন্তু আমাকে এই 3-4টে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে এবং সেগুলো ইনপুট করতে হবে। নেক্সট, আচ্ছা, এইবার আমরা বিভিন্ন প্রকার কোষের যে আকারগুলো হয়, এক একটা কোষের এক এক ধরনের আকার, ঠিক আছে,
সেইগুলোর আমরা কিছু এক্সাম্পল দেখব। ঠিক আছে, সেইগুলোর কিছু আমরা এখানে এক্সাম্পল দেখতে চলেছি। কি কি এক্সাম্পল দেখব? দেখ, প্রথমেই আমরা অনিয়তাকার এক প্রকার কোষ যদি আমি বলি, অনিয়তাকার মানে কি, যার নির্দিষ্ট কোনো আকার নেই। তো এই ধরনের কোষের এক্সাম্পল আমরা তো কিছুক্ষণ আগে একটা স্লাইডে, আগের স্লাইডটাতেই দেখলাম যে শ্বেত রক্তকণিকার কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। তাহলে এইটা তো অবশ্যই একটা হবে শ্বেত রক্তকণিকা। এবং আমি যখন শ্বেত রক্তকণিকার আকারের চেঞ্জের কথা বলেছিলাম তখন আমি অ্যামিবা নামক এক প্রকার প্রাণীর কথা বলেছিলাম। তো সেই অ্যামিবাও কিন্তু নির্দিষ্ট আকৃতিবিহীন এক প্রকার কোষ, একটাই কোষ, একটা কোষই একটা দেহ। ঠিক আছে, কিন্তু সেই আকার কিন্তু সবসময় সেম থাকে না, তাই এটাকে বলা হয়েছে অনিয়তাকার। না সেটাকে গোলাকার বলতে পারবি, না সেটাকে ডিম্বাকার বলতে পারবি, এক এক সময় সে এক এক আকৃতির নেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিম্বাকার। স্পেসিফিক ভাবে ডিম্বাকার কোষের আকৃতি কোনগুলো হতে পারে? যেমন ধর যে কোনো হাঁস মুরগি বা পাখির ডিম, সেগুলো ডিম্বাকার হয়। এছাড়া ক্ল্যামাইডোমোনাস এক প্রকার হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা শৈবাল বলতে পারিস। ঠিক আছে, সেইটাও কিন্তু আমাদের কিছুটা ডিম্বাকার স্ট্রাকচার হয়। নেক্সট হচ্ছে আংটির ন্যায়, এটা অ্যাংটি না, এটা আংটি হবে। আংটির ন্যায় দেখতে কিরকম হতে পারে, কোন কোষগুলো হতে পারে? যেমন ধর কোনো ফ্যাট সেল, কোনো ফ্যাটের যদি সেল হয়, সেইটা আমার দেখতে কিছুটা আংটির মতো হয়। ঠিক আছে, আংটির মতো কোষ আমাদের কি কোষ? চর্বি কোষ বা ফ্যাট সেল। যদি আমি এটার একটা ছবি দিয়ে তোকে বোঝানোর চেষ্টা করি তাহলে তোরা আরো ভালো করে বুঝে যাবি। ধর এই যে ফ্যাট, দেখ এখানে প্রথমেই বলা হয়েছে যে ফ্যাট সঞ্চয়কারী কোষ দেখতে কেমন হয়। তাহলে আমরা কিছুক্ষণ আগে এই মাত্র দেখলাম যে কি ফ্যাট সঞ্চয়কারী কোষ বা চর্বি কোষ কি ধরনের হয়? আংটির মতো দেখতে হয়। তুই যদি এই ছবিটা দেখিস, দেখ এটা আংটির মতোই দেখতে লাগছে। এবং এই আংটির মতো দেখতে কেন হয় সেটা যদি জিজ্ঞেস করে কোশ্চেনে, তাহলে কি লিখবি? প্রাণীদের চামড়ার নিচে বা অন্যান্য অঙ্গে ফ্যাট সঞ্চয়কারী কোষ থাকে। তাহলে ফ্যাট সঞ্চয়কারী কোষ কোথায় থাকে বেটা? চামড়ার নিচে থাকে বা অন্যান্য বিভিন্ন অঙ্গে কিন্তু ফ্যাট সঞ্চয়কারী কোষ থাকে। এইবার এই যে চর্বি বা ফ্যাট সঞ্চিত থাকার ফলে সেই কোষের নিউক্লিয়াসটা কি হয়ে যায়? সাইটোপ্লাজম সহ একদিকে সরে যায়। ঠিক আছে, সেইটার যখনই চর্বি সঞ্চিত হচ্ছে তখন সেটার কি হয়? এই যে এইটা নিউক্লিয়াস ছিল, ঠিক আছে, এবং নিউক্লিয়াস সহ কিছু সাইটোপ্লাজম ছিল, সেগুলো কি হচ্ছে? কোষের একটা দিকে পুরো সরে গেছে। এবং সরে যাওয়ার জন্য এই কোষটাকে ওভারঅল দেখতে কেমন লাগছে? আংটির মতো দেখতে লাগছে। ঠিক আছে, এই যে কথাটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহ একটা দিকে সরে যায়, এই রকম ব্যাপার আমি আরো একটা জায়গায় দেখতে পাবো যখন আমরা কোষের একটা অঙ্গাণুর কথা পড়বো, যেটার নাম হচ্ছে ভ্যাকুয়াল, যেটা আমাদের কোষ, আমাদের উদ্ভিদ কোষের মধ্যে থাকে। তো সেইখানে একটা কন্ডিশন বা একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেখানেও কিনা কি হয়, এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একটা কর্নারে সরে যায় এবং ভ্যাকুয়াল, ছোট ছোট ভ্যাকুয়ালগুলো মিলে অনেক বড় ভ্যাকুয়াল তৈরি করে এবং ওই নিউক্লিয়াস সাইটোপ্লাজমকে একটা সাইডে সরিয়ে দেয় এবং দেখতে কিছুটা এইরকম আংটির মতো না লাগলেও উদ্ভিদ কোষে এই ধরনের একটা কন্ডিশন তৈরি হয়, যেটাকে আমরা প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল বলে থাকি। সেটা আমরা পড়বো যখন ভ্যাকুয়াল পড়বো, কিন্তু কিছুটা এই ধরনের কন্ডিশনই হয় সেখানে। তো এই ব্যাপারটা আমি সেটার সাথে মিল করে একবার বলে দিলাম, ওখানে আমি আরেকবার মনে করিয়ে দেবো। তাহলে দেখ আমরা দেখতে পেলাম যে চর্বি কোষ বা ফ্যাট সেল কিন্তু আংটির মতো দেখতে হয়। নেক্সট হচ্ছে গোলাকার। গোলাকার কোষ কোনগুলো হতে পারে? যেমন ধর আরবিসি, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের গোলাকার স্ট্রাকচার হয়। এবং প্যারেনকাইমা কোষ, প্যারেনকাইমা কোষ এক প্রকার কি বলবো, সরল স্থায়ী কলা বলা যায়। আমরা যদি উদ্ভিদ কলাকে ভাগ করি সেখানে দু ধরনের কলা হয়, একটা ভাজক কলা, একটা স্থায়ী কলা। তো সেই যে স্থায়ী কলা, সেই স্থায়ী কলার মধ্যে যে ভাগগুলো হয় সেটাকে সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা ভাগ করা যায়। এবং সরল স্থায়ী কলার মধ্যে প্রথমেই যে কলাটা আসে সেটাকে বলা হয় হচ্ছে প্যারেনকাইমা কলা। তো সেই প্যারেনকাইমা কলার যে স্ট্রাকচার বা আকার সেটাকে দেখতে কিছুটা গোলাকার বা আমাদের রাউন্ড শেপের দেখতে লাগে। এরপর আয়তাকার। আয়তাকার টাইপের কোষ কোনগুলো দেখতে হয়? স্পাইরোগাইরার দেহকোষ। স্পাইরোগাইরার দেহকোষ কিছুটা এরকম ফিতের মতো স্ট্রাকচার হয় এবং আয়তাকার স্ট্রাকচার, অনেকগুলো এরকম খণ্ডকে বিভক্ত। ঠিক আছে, এই রকম দেখতে হয় আমাদের স্পাইরোগাইরার কোষ। বোঝা গেছে? তাই এটাকে আয়তাকার বলা হয়েছে। এরপর হচ্ছে বহুভুজাকার। বিভিন্ন ধরনের সাইজের হতে পারে, বহুভুজ, অনেকগুলো বাহু সমৃদ্ধ এক ধরনের আকার হতে পারে। যেমন ধর ভাজক কলা কোষ।
যেমন আমি এই কোষ নর্মাল যখন রবার্ট হুক আবিষ্কার করেছিলেন তখন আমি কিছুটা মৌচাকের মতো আঁকলাম হেক্সাগোনাল, তো সেইটা কিছুটা বহুভুজাকার স্ট্রাকচার, কারণ অনেকগুলো ভুজ মানে বাহু সমৃদ্ধ। তো সেই রকমই একটা কোষের নাম ছিল ভাজক কোষ, যেটা আমরা ওখানে এঁকেছিলাম। আর একটা হচ্ছে আবরণী কলা কোষ, আমাদের যে আবরণ, এই যে ত্বকের আবরণ এই সব জিনিস সৃষ্টি করে, সেই ধরনের আবরণী কোষও কিন্তু বহুভুজাকার স্ট্রাকচার হয়। এরপর হচ্ছে স্তম্ভাকার বা নলাকার, স্তম্ভের মতো দেখতে বা নলাকার নালীর মতো দেখতে। তো সেই ধরনের কোষগুলো কি হয়? ট্র্যাকিড, ট্রাকিয়া, সিবনল, ঠিক আছে, এই ধরনের কোষ। এগুলো হচ্ছে ওই যে সরল স্থায়ী কলা বললাম, এক প্রকার প্যারেনকাইমা কোষ হচ্ছে সরল স্থায়ী কলা। এই যে এই কোষগুলো, এগুলো আসলে জাইলেম আর ফ্লোয়েম কলা যেগুলো আছে, যেগুলো আমাদের জটিল স্থায়ী কলার মধ্যে পড়ে, সেগুলোরই কিছু অংশ। ঠিক আছে, যেমন ট্রাকিড, ট্রাকিয়া এগুলো হচ্ছে জাইলেমের অংশ, সিবনল যেটা সেটা আমাদের ফ্লোয়েমের অংশ। তো এই যে কোষগুলো, এগুলো দেখবো একদম স্তম্ভের মতো দেখতে, ঠিক আছে, কলামের মতো দেখতে। তো সেইগুলো কিন্তু আমাদের স্তম্ভাকার বা নলাকার স্ট্রাকচার হয়ে থাকে। এরপর আরো কিছু কোষের নাম আমরা দেখব, কিন্তু তার উল্টো ভাবে কোশ্চেন আসতে পারে আকৃতি অনুযায়ী কোষের নাম। ধর আকৃতি আমি বললাম কোন কি ধরনের আকৃতি, যেগুলো আমরা কিছুক্ষণ আগে দেখছিলামও, এখানে কোষের নাম দিয়ে তোকে আকৃতিও জিজ্ঞেস করতে পারে। তো দেখ, যদি বলে লোহিত রক্তকণিকা, তাহলে এই মাত্র দেখলি যে গোলাকার, এবং স্পেসিফিক ভাবে যদি বলতে হয় যে লোহিত রক্তকণিকার আকৃতি কেমন, শুধু গোলাকার না লিখলে তোকে কিন্তু আরো কিছু লিখলে আরো বেটার হবে। যেমন ধর দুই পাশ চ্যাপ্টা হয়, ঠিক আছে, মানে ধর একটা লোহিত রক্তকণিকা দুই পাশ চ্যাপ্টা হয়, কিছুটা এইরকম, এই পাশটাও চ্যাপ্টা আবার এর নিচের পাশটাও চ্যাপ্টা, কিছুটা চাকতির মতো দেখতে হয়, এবং সেটাকে দেখতে বা অবতলাকার একটা অংশ ব্যাপার দেখা যায়, ঠিক আছে, মানে দুই সাইডেই অবতল, এইরকম একটা আকার কিন্তু আমরা লোহিত রক্তকণিকার দেখতে পাই। শ্বেত রক্তকণিকা আমরা এই মাত্র বললাম যে অনিয়তাকার হয়, ঠিক কিছুটা আমাদের অ্যামিবার মতো। পেশিকোষ দেখতে কেমন? পেশিকোষ দেখতে কিছুটা মাছের যে বডিটা হয়, কিছুটা ওই ধরনের মাকু আকৃতি। এই আকৃতিটাকে কি বলা হয়? মাকু আকৃতি। মানে কি রকম? ধর দুই সাইডে চ্যাপ্টা আর মাঝে মোটা, দেখ এই যে মাঝে মোটা আর দুই সাইডে চ্যাপ্টা। তো এই যে ধরনের কোষ, এই কোষটাকে আমরা কি বলি বেটা? এই কোষটাকে আমরা বলি পেশিকোষ। এই কোষটাকে আমরা কি বলি? পেশিকোষ বলি। এবং দু প্রান্ত ছুচলো, মাঝখানটা চওড়া হয়। এই যে দুই প্রান্ত ছুচলো আর মাঝখানটা কিন্তু মোটা বা চওড়া হয়। স্নায়ু কোষ, স্নায়ু কোষ মানে নার্ভ টিস্যু, স্নায়ু কোষ, ঠিক আছে, নার্ভস। তো সেইগুলো সুতোর মতো স্ট্রাকচার হয় কিছুটা, এবং লম্বা হয় অনেক, এবং শাখা প্রশাখা যুক্ত হয়। অনেক ধরনের শাখা প্রশাখা থাকে। তোকে যদি আমি স্নায়ু কোষের একটা ছবি দেখাই, যদিও এটা অনেক পরে পড়বো আমরা শেষের দিকে, তো এখনই যদি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে তোদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই দেখ, তাহলে কি বলেছে? সূত্রাকার, লম্বা আকৃতি এবং শাখা প্রশাখা যুক্ত, তাই না? সূত্রাকার, লম্বা আকৃতি এবং শাখা প্রশাখা যুক্ত। দেখ সুতোর মতো স্ট্রাকচার হয়, লম্বা হয় অনেকটা, এবং শাখা প্রশাখা, এই দেখ এইগুলো ব্রাঞ্চ, শাখা প্রশাখা, এই দেখ ব্রাঞ্চ, ঠিক আছে, শাখা প্রশাখা যুক্ত হয়। তো এই ধরনের কোষ আমাদের কি কোষ? স্নায়ু কোষ, ঠিক আছে বেটা, স্নায়ু কোষ বলা হচ্ছে এটাকে। আচ্ছা, আর কি কি আছে? মূল বা কাণ্ডের অগ্রভাগের কোষ, মূল বা কাণ্ডের অগ্রভাগের কোষ। তো আমরা এই যে ভাজক কলা বলছিলাম, সেইটার মতো কিছুটা দেখতে হবে, মানে গোলাকার হতে পারে, ডিম্বাকার কোষ হতে পারে, বা বহুভুজাকারও হতে পারে। বহুভুজাকার আমরা ভাজক কোষ, ভাজক কলা দেখেছিলাম, সেই রকম। এছাড়া জল পরিবহনকারী উদ্ভিদ কোষ, কোনো একটা উদ্ভিদ কোষ ধর জল পরিবহন করে, তো সেটা আমরা কিছুটা ওই যে জাইলেমের মতো, জাইলেমের যে দুটো উপাদান দেখেছিলাম ট্রাকিড, ট্রাকিয়া, ওগুলো স্তম্ভাকার হচ্ছিল, তো সেইগুলোও কিন্তু এখানে প্রায় স্তম্ভাকার বা নলাকার হয়, লম্বা হয়, এবং সুচলো প্রান্তযুক্ত হয়ে থাকে, ঠিক আছে, প্রান্তগুলো রিলেটিভলি সুচলো হয়। তাহলে এই গেল হচ্ছে আমাদের আকৃতি অনুযায়ী কোষের নাম কি কি হতে পারে, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। এইবার আমরা লোহিত রক্তকণিকার আকারের সুবিধা। লোহিত রক্তকণিকা কিরকম দেখতে হয় আমি বলেছি, গোলাকার হয়, দুই সাইডে চ্যাপ্টা হয়, হ্যাঁ, বা অবতল, হ্যাঁ, অবতল অংশ থাকে, সেই রকম। এবার এইটা হওয়ার সুবিধাটা কি হচ্ছে আমাদের বডির ক্ষেত্রে? তো লোহিত রক্তকণিকা এই যে দ্বি অবতল, মানে দুই সাইডে যেহেতু চ্যাপ্টা, এই যে দুপাশ চ্যাপ্টা, এই আকৃতির জন্য লোহিত রক্তকণিকার ক্ষেত্রফল অনেক বেশি হয়, ঠিক আছে, যা অধিক পরিমাণ অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে, ঠিক আছে। তাহলে দেখ,
ক্ষেত্রফল যখনই বেশি হচ্ছে তখন অক্সিজেন বাইন্ড করতে পারছে বেশি, বন্ধন অক্সিজেনকে আঁকড়ে ধরে রাখতে পারছে এবং সেটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, পরিবহন করে নিয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু সুবিধা হচ্ছে এবং বেশি অক্সিজেন পরিবহন করতে পারে সেই করতে। লোহিত রক্তকণিকা চাকতির মতো হওয়ার জন্য খুব সূক্ষ্ম রক্তনালীর মধ্যে দিয়ে কিন্তু অতি সহজেই যাতায়াত করতে পারে। যেহেতু চ্যাপ্টা হয় তাই সূক্ষ্ম সূক্ষ্ম যে নালিকা দিয়ে রক্ত বইবে, তো সেই রক্তের মধ্যে দিয়ে কিন্তু রক্তনালিকা সহজেই কিন্তু পরিবহন করতে পারে। এইটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার আকার এই রকম হওয়ার সুবিধা। আচ্ছা, আরো একটা জিনিস থাকে তোদের বইতে দেখবি যে একটা হাতির যে কোষ, হাতি এত বড় সাইজের, তার যে কোষের সাইজ বা কোষ এবং একটা ইঁদুর, একটা ছোট্ট ইঁদুর, তার কোষ কি একই রকম হয়? ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন হতে পারে বা স্টেটমেন্ট আসতে পারে যেখানে বলা থাকতে পারে হাতি ইঁদুরের তুলনায় অনেক বড় আকারের প্রাণী। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে হাতির দেহের কোষ ইঁদুরের দেহের কোষের তুলনায় আকারে বড় হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো যখনই যুক্তি চাইবে তখন কি বলবি? কোষের আকারের সঙ্গে জীবদেহের আকারের কোনো সম্পর্ক নেই। জীবদেহের আকার বিশাল হতে পারে, যেমন ধর আমাদের সাইজ আর দ্য গ্রেট খালি যে রেসলার আছে তার সাইজ বিশাল বড়, কিন্তু সেও মানুষ আমিও মানুষ, ঠিক আছে, তার যে কোষের সাইজ সেই কোষের সাইজ আমাদের কোষের সাইজ একই রকমই হবে। আকারে বড় হলে, সাইজে বা দৈর্ঘ্যে বড় হলে সেটা কোনো কিন্তু কোষের ওপর ইফেক্ট পড়ছে না, ঠিক আছে। তো কোষের আকৃতি কোষের কাজের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। কোষের কাজ কি কি কাজ করছে কোন কোন কোষ, সেই কোষগুলো যে কোনো প্রাণীতেই কিন্তু সেমই হবে। তাই হাতি ইঁদুরের তুলনায় অনেক বড় আকারের প্রাণী হলেও দেহ কোষের আকার উভয়ের কিন্তু একই থাকে। তো এইখানে দেখ একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে দেহ কোষ। কেন এই কথাটা ইউজ করা হলো? কারণ দেহ কোষের আকার কিন্তু একই রকম হয়, আমাদের দেহের যে কোনো রকম কোষের আকার একই রকম হয়, কিন্তু আরেক ধরনের কোষ হয় যেটাকে আমরা বলি জনন কোষ বা গ্যামেট সেল, যেটার মাধ্যমে একটা হাতি তার বাচ্চা তৈরি করতে পারে। তো সেই যে গ্যামেট সেল বা জনন কোষ, সেই জনন কোষের সাইজ কিন্তু কম বেশি ভ্যারি করতে পারে জীবের মধ্যে। তাই এখানে আমাদের উল্লেখ করা উচিত দেহ কোষ কথাটা, ঠিক আছে, দেহের যে সকল কোষ সেগুলো। পরেরটা কি বলছে? মানুষের রক্তে উপস্থিত এই যে অ্যামিবার মতো, মানুষের রক্তে উপস্থিত অ্যামিবার মতো দেখতে কোষটির নাম কি? তাহলে আমরা এইমাত্র জানলাম যে অ্যামিবার মতো দেখতে আমাদের শ্বেত রক্তকণিকা হয়। স্পেসিফিক ভাবে যদি বলতে হয় তাহলে তোরা নিউট্রোফিল বলতে পারিস। কি বলতে পারিস বেটা? স্পেসিফিক ভাবে যদি বলতে হয়, এখানে লেখা নেই বোধহয়, স্পেসিফিক ভাবে বলতে গেলে তোরা নিউট্রোফিল বলতে পারিস, নিউট্রোফিল। ঠিক আছে, তোরা নিউট্রোফিল কোষের কথা মাথায় রাখতে পারিস। তো দেখ এই কোষের আকার পরিবর্তনের কারণ লেখ, কেন এই ধরনের কোষের আকারটা অ্যামিবার মতো হচ্ছে? তো রক্তে অ্যামিবার মতো দেখতে কোষটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, স্পেসিফিক ভাবে নিউট্রোফিল, এবং এই রক্তকোষটির আকার পরিবর্তন করতে সক্ষম হয় অনিয়তাকার। এই কারণেই বলা হয় কোনো রোগ জীবাণু দেহে যখন প্রবেশ করে বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকা ক্ষণপদ সৃষ্টি করে। এই যে ক্ষণপদ, এই ক্ষণপদটা অ্যামিবাও সৃষ্টি করতে পারে, ঠিক আছে, তার খাবার দাবার সংগ্রহের জন্য। হ্যাঁ, তো সেম ভাবে এই নিউট্রোফিলও কিন্তু অ্যামিবার মতোই কিছুটা ব্যাপার করে, যেখানে রোগ জীবাণুকে সে খাবার হিসাবে গ্রহণ করার জন্য সে ক্ষণপদ সৃষ্টি করে। ক্ষণপদ কি? ক্ষণপদটা হচ্ছে আমাদের এই অ্যামিবা বা শ্বেত রক্তকণিকার বডিতে তৈরি এক ধরনের পা সদৃশ অংশ, কিন্তু সেই পাটা পার্মানেন্ট পা না, ক্ষণস্থায়ী পা, সেই জন্য এই কারণের নাম করা হয়েছে ক্ষণপদ। যে পদের সাহায্যে সে সামনের দিকে এগিয়ে ওই রোগ জীবাণুকে ক্যাপচার করে ধরে তাকে আত্মসাৎ করতে পারে এবং রোগ জীবাণুকে এই যে ঘিরে ফেলে, নিজের দেহকে আত্মসাৎ করে, নিজ দেহে আত্মসাৎ করে। শ্বেত রক্তকণিকা কোষ থেকে নিঃসৃত এক প্রকার এনজাইম, যেটা আমাদের স্যালাইভা বা লালাতেও থাকে, লাইসোজাইম এক প্রকার উৎসেচক, সেই উৎসেচকের সাহায্যে কিন্তু রোগ জীবাণু ধ্বংস করতে পারে। ঠিক আছে, এইভাবে শ্বেত রক্তকণিকা আকার পরিবর্তনের মাধ্যমে জীবাণুকে মেরে আমাদের রোগমুক্ত করতে পারে। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, তাই আমি এখানে কোশ্চেন রিলেটেড কন্ডিশনও কিন্তু আমি এখানে রাখার চেষ্টা করেছি, যেগুলো তোদের হেল্প করতে পারে। এইবার এই যে রক্তকণিকার কথা বলা হচ্ছে, মেইনলি রক্তকণিকা কিন্তু তিন ধরনের হয়, ঠিক আছে। একটা আমাদের জানি লোহিত রক্তকণিকা বা আরবিসি, সেকেন্ডলি আমাদের শ্বেত রক্তকণিকার কথা আমি বললাম যেটাকে ডাব্লিউবিসি বলা হয়, আর থার্ডলি আছে অনুচক্রিকা বা
প্লেটলেট। অণুচক্রিকা এখানে তোদের বইতে সেভাবে উল্লেখ নেই, বাট অণুচক্রিকার কথা আমি একটু করে বলে দিই। অণুচক্রিকা হচ্ছে কোথাও ধর কেটে গেল তোর, ঠিক আছে, তো সেই কাটা জায়গাকে হিল করতে সাহায্য করবে, সেই কাটা জায়গায় রক্ত ক্ষরণ বন্ধ করতে, রক্ত তঞ্চন ঘটাতে সাহায্য করবে, ঠিক আছে, সেই কাজটা হচ্ছে আমাদের অণুচক্রিকার কাজ। তো এইখানে আমরা অণুচক্রিকা ছাড়া বাকি যে দুটো রক্তকণিকা, সেই দুটো রক্তকণিকার বৈশিষ্ট্য অনুযায়ী পার্থক্য দেখে নেব, যাতে তোদের বৈশিষ্ট্যও যদি লিখতে দেয় তোরা লিখতে পারিস। তো দেখ, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই দুটোর পার্থক্য, সেটার প্রথমটা হচ্ছে আকার। তো লোহিত রক্তকণিকা আমরা দেখলাম দুই পাশেই চ্যাপ্টা থাকে, গোলাকার হয়, দ্বি অবতল হয়। আর শ্বেত রক্তকণিকার কিন্তু নির্দিষ্ট কোনো আকার থাকে না, বা অনিয়তাকার তোরা লিখতে পারিস ওয়ার্ডটা। নেক্সট হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কি হয়, পরিণত অবস্থায় থাকে না, মানে একটা আরবিসি, বা এখানে কিন্তু শর্টকাট লিখে নিস, এটা লোহিত রক্তকণিকাকে আমরা আরবিসি বলি, রেড ব্লাড কর্পাসেলস বা রেড ব্লাড সেল। আর শ্বেত রক্তকণিকা, শ্বেত মানে হচ্ছে সাদা, তার মানে হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াসের কথা যখন বলবে, নিউক্লিয়াস নিয়ে যখন আলোচনা করা হবে, তাহলে লোহিত রক্তকণিকা যখন জাস্ট তৈরি হয়েছে লোহিত রক্তকণিকা, সেটা ম্যাচিওর বা পরিণত হয়নি, ঠিক আছে। যে কোনো কিছু তৈরি হয়ে তারপর সেটা একটা পরিণত স্টেজে যায়, যেমন আমরাও, তাই না, আমরা একদম ছোটবেলায় তো একদম ছোট্ট থাকি, তারপর ধীরে ধীরে পরিণত হয়ে উঠি। তো সেম ভাবে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কি হচ্ছে বেটা, লোহিত রক্তকণিকা একদম যখন জাস্ট তৈরি হয়, সেই তৈরির সময় কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস বর্তমান থাকে, কিন্তু সে যত পরিণত স্টেজে যায়, সেই পরিণত স্টেজে যাওয়ার পরে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই নিউক্লিয়াস ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস আর থাকছে না। কিন্তু শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে যে কোনো অবস্থা থেকে, মানে যখন জাস্ট তৈরিও হচ্ছে বা পরিণত স্টেজেও যাচ্ছে, সেইখানে কিন্তু আমরা তার কিন্তু নিউক্লিয়াস দেখতে পাই। এবং এখানে আরেকটা জিনিস, যদিও তোদের বইতে বা এই ক্লাসে অতটা ইম্পর্টেন্ট না মনে রাখার, বাট মনে রাখতে পারিস, এদের যে নিউক্লিয়াস হয় শ্বেত রক্তকণিকাদের, সেই নিউক্লিয়াস বিভিন্ন প্রকার খণ্ডযুক্ত হয়, অনেকগুলো খণ্ডযুক্ত, দুটো কোনো শ্বেত রক্তকণিকার দুটো খণ্ডযুক্ত নিউক্লিয়াস থাকে, কোনো শ্বেত রক্তকণিকায় 5টা খণ্ডযুক্ত নিউক্লিয়াস থাকে। তো এই খণ্ড ব্যাপারটাকে লোব বলা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে শ্বাসরঞ্জক। শ্বাসরঞ্জক বিশেষ করে হিমোগ্লোবিনের কথা বলা হয়েছে, যে হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয়। তো সেইটা আমাদের লাল রক্তকণিকা কোনটা, লোহিত মানে লাল, তো সেইটার মধ্যেই আমাদের থাকবে শ্বাসরঞ্জক, থাকবে, হিমোগ্লোবিন থাকার জন্যই লাল হয়। কিন্তু এটা শ্বেত বা সাদা কেন হয়, কারণ এর মধ্যে কোনো প্রকার শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিন থাকে না। আর কাজ কি, প্রধান কাজ, লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি, শ্বাসবায়ুর পরিবহন। শ্বাসবায়ু মানে কি, অক্সিজেন। শ্বাসবায়ু মানে কি, অক্সিজেনের পরিবহন। ওই যে বললাম যে হিমোগ্লোবিনে আরবিসির যে ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে, যার ফলে বেশি পরিমাণ অক্সিজেনকে সে ক্যারি করে নিয়ে যেতে পারছে। তো এছাড়াও খাদ্যের সারাংশ বলতে তোরা নিউট্রিয়েন্টস বলতে পারিস, যে পুষ্টি বা মিনারেলস, সেগুলোও কিন্তু রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। তো এইগুলো হচ্ছে আরবিসির কাজ, আরবিসি সেটাকে পরিবহনে সাহায্য করে। ডাব্লিউবিসির ইন জেনারেল কাজ হচ্ছে দেহের প্রতিরক্ষায় সাহায্য করা, বাট বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি আছে, যেমন ধর নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট, এগুলো এক একটা ডাব্লিউবিসির কিন্তু এক এক রকম কাজ, ঠিক আছে। যেমন ধর ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ সাহায্য করে, তারপর ধর বেসোফিল হেপারিন নামক এক প্রকার জিনিস ক্ষরণ করে, যেটা রক্ত তঞ্চনে সাহায্য করে। কোনো তোর শ্বেত রক্তকণিকা আছে অ্যান্টিবডি তৈরি করে, যেমন লিম্ফোসাইট, ঠিক আছে। তো এই সকল জিনিস কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, যেগুলো দিয়ে আমরা এই রক্তের ব্যাপারটা কিন্তু ম্যানেজ করতে পারি। এইবার আমরা চলে আসব প্রথমেই কোষ অঙ্গাণু নিয়ে। তোদের বইতে হয়তো কোষ কলার ব্যাপারটা আছে আগে, ভাজক কলা, স্থায়ী কলা, ঠিক আছে, সরি ভাজক কলা স্থায়ী কলা বলছি, আবরণী কলা, যোগ কলা, এইগুলোর ব্যাপারও থাকতে পারে, ভাজক কলা ওইসবও আছে। যাই হোক, কিন্তু ওইগুলোতে যাওয়ার আগে আমাদের আগে কোষের সম্পর্কে জানা উচিত, কারণ কলা তৈরি হয় হচ্ছে একই ধরনের কোষ সমষ্টি মিলে কলা তৈরি হয়, ঠিক আছে। যেমন আবরণী, যে সকল কোষের কাজ হচ্ছে আবরণ তৈরি করা, সেই সকল কোষ এক জায়গায় হয়ে আবরণী কলা তৈরি করে, বুঝতে পারলি। এই জন্য আমাদের আগে কোষের সম্বন্ধে জানতে হবে। তো কোষের ভেতরে বিভিন্ন প্রকার অঙ্গাণু থাকে বা অর্গানেলস থাকে, তো সেইগুলোর কথা আমরা আগে দেখব। এবং কোষের আবরণ থাকে, সেই কোষের আবরণ আমাদের দু ধরনের হয়, একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে কোষ পর্দা।
আর কোষের ভেতর যে সকল লিকুইড লাইক স্ট্রাকচার থাকে, ঠিক আছে, জলীয় অংশ থাকে, সেগুলোকে আমরা সাইটোপ্লাজম বলে থাকি। তো প্রথমে আমরা আবরণের দিক থেকে কোষ প্রাচীরের কথা বলতে যাব, এবং কোষ প্রাচীরের কথা বললে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের কিন্তু যে সকল কোষ আছে সেগুলোতে কিন্তু কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর কাদের থাকে? উদ্ভিদ কোষ আর ব্যাকটেরিয়া জাতীয় কোষে, ঠিক আছে, যদিও আমরা পরে বলবো। তো দেখ, এখানে আগে কোষ প্রাচীরের গঠনের মধ্যে কি কি অংশ আমরা দেখতে পাচ্ছি কোষ প্রাচীরে, সেইগুলো দেখি। মেইনলি তিনটে অংশ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মধ্যচ্ছদা, সেকেন্ডলি হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, আর একটা হচ্ছে গৌণ কোষ প্রাচীর, যেগুলো ছবিতেও কিন্তু ডিনোট করা আছে। তো দেখ, মধ্যচ্ছদা জিনিসটা কি? ধর পাশাপাশি কোনো দুটো কোষ পরপর আছে, ঠিক আছে, তো সেই দুটো কোষের, উদ্ভিদ কোষের মধ্যবর্তী স্থানে যে সাধারণ একটা স্তর গঠিত হয়েছে সেটাকে আমরা মধ্যচ্ছদা বা মধ্যপর্দা বলবো। যেমন ধর এইখানে এইটা একটা কোষ, এই সাইডে কিন্তু এইরকম দেখতে আরো একটা কোষ আছে, এইখানে আরো একটা কোষ আছে। তো এই যে এক একটা কোষের মাঝের যে জায়গাটা, এই যে ব্লু কালার দিয়ে এই যে জায়গাগুলো বলা হয়েছে, বুঝতে পারলি? এই জায়গাগুলোকে আমরা কি বলছি বেটা? মধ্যচ্ছদা বলছি, ঠিক আছে। দুটো কোষ, ধর এইটা একটা কোষ, এইটা একটা কোষ, সেই দুটো কোষের মাঝের এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা মধ্যচ্ছদা বলছি। আচ্ছা, নেক্সট কি বলছে? এই মধ্যচ্ছদা কি কি দিয়ে তৈরি সেটা বলেছে। ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, কয়েক প্রকার প্রোটিন এবং লিগনিন নামক উপাদান দ্বারা গঠিত হয় এই পর্দাটা। এবার প্রাথমিক কোষ প্রাচীর কি? উদ্ভিদ কোষে মধ্যচ্ছদা হবে এটা, ঠিক আছে, এটা হবে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদার ভেতরের দিকে দেখ, মধ্যচ্ছদা এইটা ছিল, তার ঠিক ভেতরের দিকে এই দেখ এইটাকে বলছে আমাদের প্রাথমিক কোষ প্রাচীর। মধ্যচ্ছদার ভেতরের দিকে বিন্যস্ত কোষ প্রাচীরের স্তরটিকে প্রাথমিক কোষ প্রাচীর বলে। এটি কি কি দিয়ে তৈরি হতে পারে? সেলুলোজ দিয়ে তৈরি হতে পারে, হেমিসেলুলোজ দিয়ে তৈরি হতে পারে, পেকটিন দিয়ে তৈরি হতে পারে। এগুলো হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীরের গঠনগত উপাদান। এছাড়া গৌণ কোষ প্রাচীর আছে। এই গৌণ কোষ প্রাচীর প্রাথমিক কোষ প্রাচীরেরও ভেতরে থাকে, এইটা, ঠিক আছে। তো দেখ, উদ্ভিদ কোষের প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরে দিকে বিন্যস্ত কোষ প্রাচীরের অংশকে আমরা গৌণ কোষ প্রাচীর বলে থাকি। এটিও কি দিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন, এগুলো মোটামুটি উপাদান কিন্তু একই জিনিস দিয়েই তৈরি, কিন্তু কার পর কে থাকে সেইটা আমার জানাটা ম্যাটার করছে। তাহলে প্রথমেই কি থাকছে? মধ্যচ্ছদা, এক একটা কোষের মাঝের যে স্তরগুলো থাকছে সেগুলো মধ্যচ্ছদা। তারপর তার ঠিক ভেতরের দিকটাই থাকছে প্রথমে প্রাথমিক কোষ প্রাচীর, এবং তারও ভেতরের দিকটাই থাকছে আমাদের গৌণ কোষ প্রাচীর। ক্লিয়ার আশা করি? আচ্ছা, এইবার এই যে এইটাই বলছিলাম যে কোষ প্রাচীরের অবস্থান কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে এবং ব্যাকটেরিয়ার কোষে থাকে, ঠিক আছে। কোষ প্রাচীরের কাজ কি? দেখ, একটা কোষকে বাইরে থেকে যে প্রাচীরটা, যেমন ধর কোনো একটা ঘর বা বাড়ি, সেটার বাইরে দিয়ে একটা দেওয়াল বা প্রাচীর দেওয়া থাকে যেটা আমাদের বাড়ির ভেতরের ব্যাপারগুলোকে রক্ষা করে চোর ডাকাত এইসব থেকে, ঠিক আছে। তো সেম ভাবে আমাদের কোষ প্রাচীরেরও নর্মাল যে কাজটা সেটা হচ্ছে বাইরের আঘাত থেকে ঠিক আছে রক্ষা করা আমাদের প্রোটোপ্লাজমকে। প্রোটোপ্লাজম মানে আমাদের কোষের ভেতরে থাকা যে সাইটোপ্লাজম এবং সেই সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রকার অঙ্গাণু। এছাড়া কি কোষ প্রাচীর কোষের আকৃতি প্রদান করে। একটা কোষ কতটা বড় কতটা ছোট, যে সাইজটা হবে একটা কোষ, সেই কোষের এরিয়া ডিপেন্ড করে, এবং এরিয়া ডিপেন্ড করার মানেই হচ্ছে কোষের আকৃতিও প্রদান করছে যে সেই কোষটা কতটা হবে, কারণ শেষেই থাকে আমাদের কোষ প্রাচীর। কোষ প্রাচীর ভেদ্য হওয়া। কোষ প্রাচীর তাহলে কি? ভেদ্য মানে কি? ভেদ করতে পারে, কোষ প্রাচীরকে ভেদ করে ঢুকতে পারে। কি কি ঢুকতে পারে? জল ঢুকতে পারে, খনিজ লবণ ঢুকতে পারে, এগুলো কিন্তু সহজেই চলাচল করতে পারে কোষ প্রাচীরের মধ্যে দিয়ে। কোষ প্রাচীর, এটা প্লাজমোডেসমাটা হবে, প্লাজমোডেসমাটার মাধ্যমে কোষান্তর সংযোগ রক্ষা করে, ঠিক আছে। মানে ধর এই যে কোষ প্রাচীরটা ছিল, এগুলোর গায়ে না এরকম ছোট ছোট মানে ছিদ্র টাইপসের কিছু অংশ থাকে, বুঝতে পারলি? যে ছিদ্রের মাধ্যমে এক কোষের সাথে আর একটা কোষের কিন্তু সংযোগ রক্ষা হয়, সেইটার কথাই বলেছে। সেই ছিদ্রগুলোকে আমরা কি বলছি বেটা? প্লাজমোডেসমাটা বলছি। এছাড়া উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তাও প্রদান করে। যান্ত্রিক দৃঢ়তা মানেই হচ্ছে ওই বাইরের আঘাত থেকে রক্ষণাবেক্ষণ, এইসব কাজে কিন্তু হেল্প করে। নেক্সট আমাদের আসবে কোষ পর্দার গঠন। এই দুটো হচ্ছে আবরণ। কোষ প্রাচীর একদম বাইরে থাকছে, যেটা প্রাণী কোষে অনুপস্থিত থাকছে। কোষ পর্দা কিন্তু উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে।
তো কি বলছে, সকল প্রকার, এই যে সজীব, সকল প্রকার সজীব কোষে প্রোটোপ্লাজমকে ঘিরে, ঠিক আছে, মানে একদম কোষপ্রাচীরের ভেতরেই কিন্তু প্রোটোপ্লাজম থাকে না, কোষপ্রাচীর তার নিচে কোষ পর্দা থাকে, তার ভেতরে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম সহ অঙ্গাণু মানে প্রোটোপ্লাজম থাকছে। কোষ পর্দার রাসায়নিক বিশ্লেষণ করলে দেখা যায় যে এতে প্রায় 52% প্রোটিন থাকে। কি কি দিয়ে তৈরি সেটাই বলেছে। 40% লিপিড থাকে। দেখ প্রোটিন সবচেয়ে বেশি, প্রোটিন বেশি পরিমাণে থাকে, কারণ কি আমরা পিএলপি স্তর দেখতে পাই। পিএলপি স্তর এটা বলবো আমি, পিএলপি স্তর যেটা, সেই পিএলপি স্তরে দেখ দুটো জায়গায় প্রোটিন আছে, ঠিক আছে, আপার লেয়ার লোয়ার লেয়ার দুটো জায়গাতেই প্রোটিন আছে, তার মানে প্রোটিনের পার্সেন্টেজটা বেশি থাকে। লিপিড মাঝে থাকে, তো লিপিড 40%, আর কিছু সময় কিন্তু গ্লুকোজের পার্টও থাকে, কার্বোহাইড্রেটও কিন্তু কিছু পরিমাণ থাকে। আচ্ছা, কোষ পর্দার গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর মতামত কি কি দেওয়া হয়েছে, কি কি তত্ত্ব, কি কি মডেল তারা দিয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। দুজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী ড্যানিয়েল এবং ড্যাপসন, ঠিক আছে, তারা 1935 খ্রিস্টাব্দে প্রথম তাদের মতে কোষ পর্দা কি দিয়ে তৈরি, প্রোটিন, লিপিড, প্রোটিন স্তর দিয়ে, ঠিক আছে, একটা প্রোটিন, তারপর ধর লিপিড, তারপর ধর আবার প্রোটিন, ঠিক আছে। তো এটাকেই বলা হচ্ছে প্রোটিন, আর মাঝে থাকছে লিপিড, পিএলপি স্তর, বুঝলি। আচ্ছা, কি বলছে তারপর, এই অণু দ্বারা গঠিত ত্রিস্তরীয় আবরণ, 3টে স্তর তৈরি করেছে। আচ্ছা, কোষ পর্দার গঠন সম্পর্কে পরবর্তী আরেকজন বিজ্ঞানী আছেন, বিজ্ঞানী রবার্টসন। তিনি কি বলেছেন, একক পর্দার মডেল দিয়েছিলেন, ইউনিট মেমব্রেন ব্যাপারটা কিন্তু রবার্টসন বলেছিলেন, এবং প্রোটিন, লিপিড, প্রোটিনের ব্যাপারটাও তিনি কিন্তু সহমত প্রদর্শন করেন 1959 সালে। কিন্তু সবচেয়ে বেস্ট যে মডেলটা, এবং যেটাই আসল মডেল, যেটা যেরকম দেখতে হয় আসলে, সেইটা হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন দিয়েছিলেন 1972 সালে। সেইটাকে বলা হয় তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেল, যেখানে কি করছে, লিপিড স্তরের মধ্যে মোজাইক দানার মতো বহিস্থ প্রোটিন এবং অন্তঃস্থ প্রোটিন কিন্তু নিমজ্জিত থাকছে। তার মানে কি বলছে, লিপিডটা মাঝের স্তর ছিল, ঠিকই বলেছে, লিপিড মাঝেই আছে, কিন্তু এর মধ্যে দু ধরনের প্রোটিন থাকে, একটা বহিস্থ প্রোটিন থাকে যারা বাইরের সারফেসে থাকে, কিছু কিছু অন্তঃস্থ প্রোটিন থাকে ভেতরের সারফেসে থাকে। বহিস্থ প্রোটিনের মধ্যে কিছু প্রোটিন থাকে যেটা একদম বাইরে থেকে ভেতরের দিকে পুরো এই লিপিড যে লেয়ারটা, এইটা হচ্ছে লিপিড লেয়ার, এইটা হচ্ছে লিপিড লেয়ার, এই লিপিড লেয়ারকে পুরো ভেদ করে এক সাইড থেকে আরেক সাইডে বিন্যস্ত থাকে। আবার কিছু প্রোটিন থাকে যেটা হাফ ভেদ করে, দেখ 50% ভেদ করেছে, মানে একটা লিপিড লেয়ার ভেদ করেছে, নিচের লিপিড লেয়ারটা ভেদ করতে পারেনি, সেগুলোও আমাদের পেরিফেরাল প্রোটিন। আর এগুলোকে বলা হচ্ছে অন্তঃস্থ প্রোটিন, এইগুলোকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক বা অন্তঃস্থ প্রোটিন, আর এইগুলোকে বলা হচ্ছে পেরিফেরাল বা বহিস্থ প্রোটিন। এই সাইডেও যেগুলো থাকছে সেগুলোও বহিস্থ প্রোটিন। আর তার সাথে সাথে বলেছে কার্বোহাইড্রেটও থাকে, তো কার্বোহাইড্রেটের উপাদান হচ্ছে এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, বুঝলে, এই যে শাখার মতো। তো এইগুলো যখন প্রোটিনের ওপর বসছে তখন গ্লাইকো কথাটা কার্বোহাইড্রেট, গ্লুকোজ, তার সাথে প্রোটিন, যেহেতু প্রোটিনের সাথে যুক্ত তাই এগুলোকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। আর যেগুলো গ্লুকোজ অণু লিপিডের মাথায় বসেছে সেইগুলোকে আমাদের গ্লাইকোলিপিড বলা হয়। তো এইভাবেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং মোজাইক কথাটা এসছে এইখান থেকেই, যে এইরকম এই প্রোটিনগুলো কিন্তু মোজাইকের মতো লিপিড লেয়ারে কিন্তু ভাসমান থাকছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কোষ পর্দার গঠন। তাহলে এটা তো অলরেডি আগেই বলে দিয়েছিল, সকল সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে কোষ পর্দা থাকছে, এমন না যে উদ্ভিদ কোষে থাকছে, প্রাণী কোষে থাকছে না, সব কোষেই থাকছে। কোষ পর্দার কাজ কি কি, কোষ পর্দা কোষের আকৃতি গঠনেও সাহায্য করে, কিছুটা কোষ প্রাচীরের মতোই। তারপর হচ্ছে কোষ পর্দা কোষ বহিস্থ তরল থেকে প্রোটোপ্লাজমকে পৃথক করে রাখে এবং কোষ অঙ্গাণুগুলোকেও কিন্তু রক্ষা করে। মানে কোষের বাইরের যে কোষের বাইরের যে জায়গাটা, সেখান থেকে বহিস্থ তরল, সেখান থেকে আমাদের প্রোটোপ্লাজম হচ্ছে আমাদের কোষের অন্তঃস্থ তরল বা ভেতরের তরল, সেইটাকে কিন্তু পৃথক রাখে এবং সেই তরলে থাকা কোষ অঙ্গাণুগুলোকেও রক্ষা করে। এছাড়া বলেছে কোষ পর্দা প্রভেদক ভেদ্য পর্দা হয়। প্রভেদক ভেদ্য মানে কি, মানে সবাইকে কিন্তু ওই জল, খনিজ লবণ যেমন
কোষ প্রাচীরটা ভেদ্য ছিল, কিন্তু কোষ পর্দা কিন্তু বেছে বেছে কিছু কিছু জিনিসকে ঢুকতে দেয়, বের হতে দেয়। ঠিক আছে, তো প্রভেদক ভেদ্য পর্দা হয় কোষের ভিতরে জল, খনিজ লবণ, খাদ্যবস্তু, বিপাকীয় বর্জ্য পদার্থ এইগুলোর অনুপ্রবেশ এবং নির্গমন কিন্তু ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করে। এছাড়া ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস খুব ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট, ফ্যাগোসাইটোসিস আর একটা হচ্ছে পিনোসাইটোসিস। এই দুটো পদ্ধতিতে যথাক্রমে কঠিন খাদ্য এবং তরল খাদ্য বস্তু কোষ পর্দার মাধ্যমে কিন্তু গৃহীত হয়। ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমেই কিন্তু এই যে আমরা নিউট্রোফিল পড়লাম বা শ্বেত রক্তকণিকা পড়লাম বা অ্যামিবা পড়লাম, সেগুলো কিন্তু কি করে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে, মানে ওই কোষ পর্দার হেল্প নিয়েই তারা কিন্তু কি করছে, ওই কঠিন খাদ্যবস্তু বা তরল খাদ্যবস্তুকে গ্রহণ করছে। কঠিন খাদ্যবস্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গ্রহণ হয় আর পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল খাদ্যবস্তু গ্রহণ হয়। তোদের যদি না গোলানোর ব্যাপার থাকে তাহলে আমি একটা ট্রিক্স বলে দিই কিভাবে মাথায় রাখবি। দেখ, পিনোসাইটোসিসের মধ্যে পিনা মানে ওই হিন্দিতে বলে না পিনা, মুঝকো পানি দো, পানি পিনা হ্যাঁ, তো তরল জিনিস পিনা। ঠিক আছে, তো এই জন্য তরল খাদ্যবস্তু হচ্ছে পিনোসাইটোসিস আর ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কঠিন খাদ্যবস্তুকে গ্রহণ করা হয়। এই গেল হচ্ছে আমাদের দু প্রকার আবরণ। এইবার আমরা চলে আসি বিভিন্ন প্রকার অঙ্গাণুতে। যেমন প্রথমেই আমাদের আছে হচ্ছে নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসকে আমরা কি বলে থাকি? নিউক্লিয়াসকে আমরা বলে থাকি কোষের মস্তিষ্ক, কোষের ব্রেন। ঠিক আছে, তো আদর্শ নিউক্লিয়াসের মেইনলি চারটে অংশ থাকে। কি কি? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস এবং নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজমও বলা হয়। ঠিক আছে, যেমন সাইটোপ্লাজম কোষের তরল যে অর্ধতরল অবস্থা, তেমনি নিউক্লিয়াসের মধ্যেও অর্ধতরল যে কন্ডিশন দেখা যায় সেটাকে আমরা নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস বলে থাকি। তো প্রথমেই নিউক্লিয় পর্দা। তাহলে দেখ, আমরা কোষ পর্দা পড়লাম যেমন, তেমনি নিউক্লিয়াসেরও আলাদা করে পর্দা থাকে এবং অবশ্যই দুটো পর্দা থাকে। ঠিক আছে, নিউক্লিয় পর্দা সম্পূর্ণ নিউক্লিয়াসকে ঘিরে যে দ্বিস্তরীয় এবং ছিদ্রযুক্ত, খুব ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার পোর বলা হয় এগুলোকে, কিছু ছিদ্র থাকে পর্দাতে। বুঝতে পারলি? যেমন ধর এই ছবিটা যদি আমি দেখাই, এই যে নিউক্লিয়াস, এর এইটা যদি পর্দা হয়, এগুলো যদি পর্দা হয়, সেই পর্দার এই দেখ মাঝে মাঝে এরকম ছিদ্র আছে। এই ছিদ্রগুলোকে বলা হয় কি? ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয় ছিদ্র। এই যে নিউক্লিয় ছিদ্র বা নিউক্লিয়ার পোর বলা হয়। তো এটাই বলা হয়েছে, ছিদ্রযুক্ত দ্বিস্তরীয় আবরণ থাকে যাকে নিউক্লিয় পর্দা বলা হয়। বাইরের দিকের পর্দাকে আমরা বহিঃপর্দা এবং ভেতরের দিকের পর্দাকে আমরা অন্তঃপর্দা বলে থাকি। এই পর্দা দুটির অন্তর্বর্তী ভেতরের স্থানে, মানে বাইরের পর্দা আর ভেতরের পর্দা ঠিক এর মাঝে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কি থাকে বেটা? এই জায়গাগুলোতে থাকে আমাদের পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। ঠিক আছে, তাহলে বাইরের পর্দার ভেতরের পর্দার মাঝের যে তরলপূর্ণ স্থান, সেটাকে আমরা কি বলে থাকি? পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। নেক্সট হচ্ছে নিউক্লিয় জালক। নিউক্লিয় জালককে আমরা ক্রোমাটিন জালিকাও বলে থাকি। নিউক্লিয় জালক জিনিসটা কি? নিউক্লিয় রসে মানে নিউক্লিয় প্লাজমের মধ্যে সেখানে কি থাকছে? ভাসমান থাকছে কিছু নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি সূক্ষ্ম সুতোর মতো স্ট্রাকচার, সূক্ষ্ম সুতোর মতো জালক আকার স্ট্রাকচার, যে কারণেই নিউক্লিয় জালক বলা হয়েছে। জালিকাকার এক প্রকার স্ট্রাকচার থাকে। ছবিতে যদি দেখানো হয়, এই দেখ, এই যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছিস, এই যে স্ট্রাকচার এইরকম ভাবে পেঁচিয়ে আছে, বুঝতে পারলি? এইগুলোকে আমরা কি বলছি? এইগুলোকে আমরা বলছি, এখানে স্পেসিফিক ভাবে হেটেরোক্রোমাটিন, ইউক্রোমাটিন বলেছে, বাট এইগুলোই হচ্ছে আমাদের নিউক্লিয় জালক। বুঝতে পারলি? সেগুলোর মধ্যে বিভিন্ন অংশ দেখা যায়, তো সেইটাকে স্পেসিফিক করে ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন বলেছে। এগুলো যদিও ক্লাস 10-এ গিয়ে বুঝতে পারবি যে কি, কোনটা ইউক্রোমাটিন কোনটা হেটেরোক্রোমাটিন। তো এখন এইটুকু মনে রাখ যে এর ভেতরে যে ডিএনএ বা ওই যে জেনেটিক এলিমেন্ট থাকছে, সেইগুলোই হচ্ছে আমাদের নিউক্লিয় জালক। এগুলি প্রধানত এই যে ডিএনএ, হিস্টোন জাতীয় প্রোটিন, অহিস্টোন বা নন হিস্টোন প্রোটিনও থাকছে এবং অল্প কিছু আরএনএও থাকছে। ঠিক আছে, এরপর হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে ঘন বা গাঢ় যে অংশটা থাকছে সেইটাকে আমরা বলি নিউক্লিওলাস। নিউক্লিওলাস কোনটা বেটা? এইটা, এই যে ঘন বা গাঢ় অংশটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে আমাদের নিউক্লিওলাস। ঠিক আছে, তাহলে দেখ আর কি বলেছে। এই যে নিউক্লিয়াসের ভেতর অবস্থিত ক্ষুদ্র
ঘন, গোলাকার এবং গাঢ় রং ধারণকারী, মানে যদি একটা নিউক্লিয়াসকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে চাই, তাহলে আমাদের যে কোনো অঙ্গাণুকে যদি আমরা দেখতে চাই, আমরা না এক প্রকার রঞ্জক দিয়ে সেটাকে ট্রিট করি এবং সেইটা ওই রঞ্জকের যে রং সেগুলোকে ধারণ করে। তো নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস, সেই যে অংশটা যেটা গাঢ় বা ঘন, সেই অংশটা বেশি পরিমাণ কালার ধারণ করে, যার ফলে সেটাকে আরো অনেক ভালো করে দেখা যায় বা বোঝা যায়। তো সেইটাই বলা হয়েছে, যা কোষের স্থির দশায় মানে কোষ বিভাজন দশায় না, কোষ যখন নর্মাল অবস্থায় থাকছে সেই দশাতে দেখতে পাওয়া যায়, তাকে নিউক্লিওলাস বলে। এটি প্রধানত প্রোটিন এবং আরএনএ নিয়ে গঠিত হয়। ঠিক আছে, এটি কি নিয়ে গঠিত হয়? প্রোটিন এবং আরএনএ নিয়ে গঠিত হয়। এর সাথে সাথে নিউক্লিয় রস বা নিউক্লিওপ্লাজম, সেইটা আমাদের কি বলছে? নিউক্লিয় পর্দার ভেতরে যে অর্ধস্বচ্ছ, যেটার কথা বলেছিলাম, ক্ষুদ্র দানাদার হয়, কারণ তার মধ্যে অনেক রকম বস্তু থাকছে, নিউক্লিয় জালক, নিউক্লিওলাস, এই জন্য দানাদার হচ্ছে। আর অল্প আম্লিক অর্ধতরল পদার্থ যেটা থাকে সেটাকেই আমরা বলি নিউক্লিয় রস। মানে এইগুলো হচ্ছে নিউক্লিয় রস। এর মধ্যে যেগুলো এই যে এরকম থাকছে, এগুলোই হচ্ছে নিউক্লিয় রস বা এই যে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, নিউক্লিওপ্লাজম। তাহলে এইটা গেল আমাদের কি? নিউক্লিয়াসের স্ট্রাকচার। এবার নিউক্লিয়াসের স্ট্রাকচারের মধ্যে আমাদের এখানে স্পেসিফিক ভাবে যে যে অংশগুলো আমরা নিউক্লিয়াসের দেখতে পেলাম, সেই প্রত্যেকটা এক একটা অংশের আলাদা আলাদা কাজ আছে। এই কারণে আমরা আলাদা আলাদা ভাবে কাজগুলো দেখে নেব। নিউক্লিয় পর্দার কি কাজ? নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা রাখা। কারণ কি? নিউক্লিয়াসের ভেতরে যে প্লাজম থাকে সেটাকে আমরা নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস বলছিলাম। সেইটাকে আমাদের কোষের বাইরের দিকে, মানে কোষের ভেতরেই কিন্তু নিউক্লিয়াসের বাইরের দিকে আমাদের যে সাইটোপ্লাজম থাকছে কোষের ভেতরে, সেইটার থেকে নিউক্লিয় প্লাজমকে আলাদা রাখা, সেই ব্যাপারটা নিউক্লিয় পর্দা করছে। নিউক্লিয়াসের আকৃতি প্রদান করে, যেমন আমাদের কোষ পর্দা কোষের আকৃতি প্রদান করছিল, তেমনি নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের আকৃতি প্রদান করছে। নিউক্লিয়াসের ভেতরের উপাদানগুলিকে রক্ষা করে, সেটাই বলছি যে নিউক্লিয় প্লাজম হোক, তারপর নিউক্লিয়ার জালিকা হোক, এগুলোকে কিন্তু রক্ষা করে। এছাড়া নিউক্লিয়াসের ভেতরের এবং বাইরের বিভিন্ন পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের ভেতরে ঢোকা কিছু পদার্থ হয়তো আসবে, নিউক্লিয়াস থেকে কোনো জিনিস বাইরে বেরোবে, সেগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করতে আমাদের নিউক্লিয় পর্দা হেল্প করে। নিউক্লিয় জালক মানে ওই ডিএনএ ধারণকারী যে সকল জিনিস, তো সেইটা থেকে আমাদের ক্রোমোজোম গঠিত হয় কোষ বিভাজন স্টেজে গিয়ে। ক্রোমোজোম জিন ধারণ করে। জিন মানেই হচ্ছে আমাদের ডিএনএর ছোট ছোট অংশ, যেগুলো বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য বা ধরে যে আমার কানের যে লতি সেটা মুক্ত লতি, কারো কারো এরকম যুক্ত লতি, কারোর চোখের কালার ব্রাউন মানে আইবলের কালার ব্রাউন, কারোর ব্লু, কারোর ব্ল্যাক, এই যে এক একটা বৈশিষ্ট্য বিভিন্ন রকম, কারোর চুলের কোকড়ানো চুল, কারোর স্ট্রেট চুল, এই যে ব্যাপারগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু আমাদের এই ডিএনএর মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে সেইটা দ্বারাই কিন্তু নির্ধারিত হয়। নিউক্লিওলাসটা কি? এটি রাইবোজোম উৎপাদন করে। নিউক্লিওলাসের কাজ কি? প্রোটিন যেহেতু, তো রাইবোজোমের যে ব্যাপারটা, সেই রাইবোজোম প্রোটিন তৈরি করে, তাই রাইবোজোম তৈরি করাটাও কিন্তু নিউক্লিওলাসের একটা কাজ। এটি আরএনএ এবং প্রোটিন সংশ্লেষেও সাহায্য করে। তো রাইবোজোম যেখানে তৈরি করবে সেখানে তো আরএনএ প্রোটিনের ব্যাপার আসবেই। নিউক্লিয় রস নিউক্লিয়াসের ধাত্র হিসেবে কাজ করে, যেমন সাইটোপ্লাজম হচ্ছে কোষের ধাত্র, ম্যাট্রিক্স হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ধাত্র, স্ট্রোমা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ধাত্র, তেমনি নিউক্লিয়াসের ধাত্র হচ্ছে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস। নিউক্লিয়াসে ঘটে চলা রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন উপাদান এবং উৎসেচক এই নিউক্লিয় রসেই কিন্তু উপস্থিত থাকে। বোঝা গেছে আশা করি? এখানে আমরা নিউক্লিয়াসের ব্যাপারটা ঠিকঠাক ভাবে পড়ে ফেললাম। এইবার আমরা চলে আসি আমাদের মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার দেখতে, এবং মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার দেখতে গেলে আমাদের ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্র ইউজ করে আমরা সেটার বিভিন্ন অংশ দেখতে পাই, যার মধ্যে প্রথমেই থাকে আবরণ। তো মাইটোকন্ড্রিয়াও কিন্তু নিউক্লিয়াসের মতোই দ্বিস্তরী আবরণ বেষ্টিত, মানে এখানেও বহিঃপর্দা অন্তঃপর্দার ব্যাপার থাকে। তাহলে দেখ, এটাই বলেছে যে দ্বি একক পর্দা বেষ্টিত অঙ্গাণু, এর বাইরের পর্দাটিকে বহিঃপর্দা আর ভেতরের পর্দাকে অন্তঃপর্দা, সেম ভাবে আমাদের নিউক্লিয়াসে যেমন দেখা গেল। এই দুটি পর্দার ভেতরের স্থানে আমরা যেমন বলছিলাম পেরিনিউক্লিয়ার সিস্টার্নি নিউক্লিয়াসের ক্ষেত্রে দুটো পর্দার মাঝের, সেম ভাবে মাইটোকন্ড্রিয়ার নাম অনুযায়ী আমাদের এর দুটো পর্দার মাঝের যে অংশ সেটাকে আমরা কি বলবো? পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান বলবো।
মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভেতরের দিকে ভাঁজ হয়। এই যে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, এর বাইরের পর্দাটা এইটা আর ভেতরের পর্দাটা এইটা। তো ভেতরের পর্দাটা দেখ এইরকম ভাবে ভাঁজ হয়েছে, বাইরের পর্দা কিন্তু কোনোভাবে ভাঁজ হয়নি। তো এই যে ভেতরের পর্দাটা এরকম ভাঁজ হয়েছে, এই ভেতরের পর্দার এই যে ভাঁজ, এই ভাঁজগুলোকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়, ক্রিস্টি। এই ভাঁজগুলোকেই বলা হয় কি? ক্রিস্টি। তাহলে অন্তঃপর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে আঙুলের মতো কিছুটা দেখতে লাগে এবং সেই প্রবর্ধক তৈরি করে, যেটাকে আমরা ক্রিস্টি বলি। এই যে প্রবর্ধকগুলিকে ক্রিস্টি বলা হয়। ক্রিস্টিগুলিতে কিছু বৃন্ত, বৃত্ত না, কিছু বৃন্ত মানে বোটার মতো দেখতে, কিছু বৃন্ত, সূক্ষ্ম সূক্ষ্ম বৃন্তর মতো অংশ দেখা যায়। দেখ এইটা, এগুলো যদি ক্রিস্টি হয়, সেই ক্রিস্টির গায়ে দেখ সাদা সাদা এরকম ভাবে কিছু বৃন্ত দেখা যাচ্ছে, এবং এই বৃন্তগুলো কিছুটা টেনিস র্যাকেটের মতো হয়, কিছুটা এইরকম দেখতে হয়, এই রকম দেখতে হয়। ঠিক আছে, এর এই যে টোটাল অংশটা, এটাকে আমরা কি বলে থাকি? অক্সিজোম বলে থাকি। অক্সিজোম বলে থাকি। এই অক্সিজোমকে আমরা শর্টকাটে F0F1 পার্টিকেল বলি। বুঝতে পারলি? যার মধ্যে এইটা হচ্ছে F1 আর এইটা হচ্ছে আমাদের F0। ঠিক আছে, তো এটার কথাই বলেছে, টেনিস র্যাকেটের মতো দেখতে লাগে, অসংখ্য দানা থাকে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? F1 দানা। দানাগুলোকে বলা হয় অক্সিজোম, বা এটাকে আরেকটা নাম দেওয়া হয় ফার্নান্ডেজ মোরান অধ একক। ঠিক আছে, প্রকোষ্ঠ। এছাড়াও আরো একটা জিনিস আমি বলি, এর যে অন্তঃপর্দায় এরকম দানা দেখা যায়, এর কিন্তু বহিঃপর্দাতেও কিছু দানা দেখা যাচ্ছিল। এই দেখ এইগুলো। তো এই যে বহিঃপর্দার যে দানা, এই দানাগুলোকে পার্সনের অধ একক বলা হয়। এই দেখ, এই যে বহিঃপর্দার দানা, এই বহিঃপর্দার দানাকে পার্সনের অধ একক বলা হয়। আর অন্তঃপর্দার ভেতরের যে দানাগুলো, এগুলোকেই কিন্তু আমরা কি বলে থাকি? অক্সিজোম বা F0F1 পার্টিকেল বলে থাকি, যেটার ছবি এখানে দেখ শর্টকাটে দেখানো হয়েছে। এটা হচ্ছে মাথা, মস্তক, এটা হচ্ছে বৃন্ত, ঠিক আছে, স্টক, আর এইটা হচ্ছে বেসমেন্ট। তো বেসমেন্টটাকে F0 আর এই বৃন্ত বা মস্তকটাকে আমাদের F1 বলা হয়। এরপর কি বলছে? প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার দুটি প্রকোষ্ঠ আছে, বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝে অবস্থিত প্রকোষ্ঠকে আমরা কি বলছি? বহিঃপ্রকোষ্ঠ। মানে বহিঃপর্দার অন্তঃপর্দার মাঝে, মানে ওই যে সেই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, এই জায়গাটা একটা প্রকোষ্ঠ আছে। হ্যাঁ, এই জায়গাটা একটা প্রকোষ্ঠ আছে। আর একটা প্রকোষ্ঠ কোথায় আছে? আর অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রকোষ্ঠকে বলে অন্তঃপ্রকোষ্ঠ। মানে অন্তঃপর্দার মাঝে, মানে অন্তঃপর্দার ভেতরে। এই যে এইটা একটা প্রকোষ্ঠ, এইগুলো একটা প্রকোষ্ঠ, ঠিক কি না? এইটা একটা প্রকোষ্ঠ, এইগুলো একটা প্রকোষ্ঠ, বহিঃপর্দার অন্তঃপর্দার মাঝে, আর অন্তঃপর্দার ভেতরে এইগুলো হচ্ছে প্রকোষ্ঠ আর একটা, যেটাকে অন্তঃপ্রকোষ্ঠ বলছে। ধাত্র, ধাত্রটাকে স্পেসিফিক ভাবে ম্যাট্রিক্স বলা হয়। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে ধাত্র থাকে। এই যে অন্তঃপ্রকোষ্ঠ, তার ভেতরেই ধাত্র, কালো কালারের মধ্যে যেগুলো ছিল। এই ধাত্রে 2 থেকে 5টি চক্রাকার ডিএনএ থাকে। তাহলে দেখ, ডিএনএ আমরা জেনারেলি কোথায় দেখতে পেয়েছিলাম? নিউক্লিয়াসের মধ্যে দেখতে পেয়েছিলাম, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরেও আমরা কিছু ডিএনএ দেখতে পাচ্ছি, যেগুলো চক্রাকার আকৃতির, এবং তার সাথে সাথে রাইবোজোম দানাও দেখা যাচ্ছে, এবং নানা রকম উৎসেচকও দেখা যায়। এর সাথে সাথে কিছু আরএনএও দেখা যায়, এর সাথে সাথে কিছু আরএনএও দেখা যায়। ঠিক আছে, এর সাথে সাথে কিছু আরএনএও দেখা যায়। তো এর মধ্যে এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছিস, এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছিস, এগুলোই হচ্ছে চক্রাকার ডিএনএ। বুঝতে পারলি? এছাড়া কিছু রাইবোজোম, এই যে ছোট ছোট উপাদানগুলো দেখতে পাচ্ছিস, এইগুলোকে বলা হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, এছাড়া কিছু উৎসেচকও কিন্তু আমরা এখানে দেখতে পাই। তাহলে আমাদের গঠনটা আমরা বুঝতে পারলাম মাইটোকন্ড্রিয়ার, খুব ইম্পর্টেন্ট। এই যে নিউক্লিয়াসের স্ট্রাকচার, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার, এইগুলোর কিন্তু ছবি আঁকা আসে, তো ভালো করে ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এখানে ক্রেবস চক্র বলে একটা চক্র হয়, ঠিক আছে, সেই চক্রের রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে এবং খাদ্য মধ্যস্থ শক্তির মুক্তি ঘটে। শক্তির মুক্তি ঘটে এই ক্রেবস চক্রের মাধ্যমে। এটা এক প্রকার শ্বসন প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় এটিপি সংশ্লেষ ঘটে। শক্তি যোগানকারী এটিপি মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়, তাই একে কি বলা হয়? কোষের শক্তি ঘর। এই কোশ্চেনটা আসে, ঠিক আছে,
কোষের শক্তিকর, যেমন নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হচ্ছিল, তেমনি মাইটোকন্ড্রিয়া যেহেতু এটিপি হচ্ছে সেই শক্তির মূল উৎস সেইটা, এবং মাইটোকন্ড্রিয়ার এই এটিপির খরচের মাধ্যমেই কিন্তু বিভিন্ন প্রকার কোষের মধ্যে বা শরীরে বিপাকীয় কাজগুলো হয়। এই কারণে কিন্তু মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলে, সেইখান থেকেই শক্তির সঞ্চার হয়, সেখান থেকেই শক্তি ইউজ করে কিন্তু সেই কাজগুলো করা হয় সেই কারণে। এছাড়া এটাই আসছি, এটি ফ্যাটি অ্যাসিডের বিটা জারণে সাহায্য করে, ঠিক আছে। এছাড়া অ্যামাইনো অ্যাসিডের জারণও কিন্তু এখানে ঘটে, লেসিথিন সংশ্লেষ ঘটে, এগুলো কিছু কিছু, কিন্তু এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়া মাইটোকন্ড্রিয়া ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ ঘটায়, আরএনএ প্রোটিন সংশ্লেষ করে, উপচিতি বিপাক ক্রিয়ায় কিন্তু সাহায্য করে। উপচিতি বিপাক মানে কোনো কিছু তৈরি হওয়া, কোনো কিছু ভাঙাকে আমরা অপচিতি বিপাক বলি, কোনো কিছু তৈরি হওয়াকে আমরা উপচিতি বিপাক বলি। আরও একটা জিনিস, যেহেতু এখানে আরএনএ প্রোটিন তারপর ডিএনএ এইসব জিনিস থাকে, এই কারণে কি হয়, এই কারণে এটাকে নিউক্লিয়াসের ওপর সবসময় ডিপেন্ড করতে হয় না, এ নিজেই নিজের কাজগুলো করতে পারে, তাই এদেরকে স্বনির্ভর কোষ অঙ্গাণু বলা হয়। এই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও সেম, ক্লোরোপ্লাস্ট আমরা যখন পড়বো সেখানেও সেম, সেখানেও ডিএনএ থাকে আরএনএ থাকে, তো নিজের মধ্যে যেহেতু ডিএনএ আরএনএ প্রোটিন এইসব থাকছে, তাই একে কিন্তু সরাসরি নিউক্লিয়াসের ওপর ডিপেন্ড করতে হচ্ছে না। তো এই কারণে একে স্বনির্ভর কোষ অঙ্গাণু বলে, বা ইংলিশে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের স্বনির্ভর কোষ অঙ্গাণু। ক্লিয়ার? এই সেম জিনিসটা আমরা ক্লোরোপ্লাস্টেও দেখতে পাবো। দেখ এখানে ক্লোরোপ্লাস্টের গঠনটা আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, কারণ এটারও ছবি পড়া যা যা কন্টেন্ট আছে সেগুলো সব ইম্পর্টেন্ট বেশি অন্যান্য প্লাস্টিডের থেকে, কারণ মেইনলি এটা প্লাস্টিডেরই একটা ভাগ। প্লাস্টিড মেইনলি 3 রকম ভাগে ভাগ হয়, ঠিক আছে, প্লাস্টিড মেইনলি 3 রকম ভাগে ভাগ হয়। এই যে প্লাস্টিড, এটা 3 ভাগে ভাগ হয়। কি কি? একটা হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট, যেটা আমরা এখানে ডিটেলসে পড়ব, ক্লোরোপ্লাস্ট। সেকেন্ড হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, আর একটা হচ্ছে কি বেটা, লিউকোপ্লাস্ট। তো এই 3 ধরনের প্লাস্টিড হয়, বইতে হয়তো ডিটেলসে পাবি তিনটেরই। আমি ক্লোরোপ্লাস্টটা এখানে বেশি ডিটেলসে দেখাবো, কারণ সেটা বেশিরভাগ আসে, ছবিও ইম্পর্টেন্ট। বাকি যদি আমি এখানে ক্রোমোপ্লাস্ট স্পেলিংটা ভুল গেছে, ক্রোমোটা লিখিনি, ক্রোমোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টটা আমি ডিটেলসে বলছি, তার আগে আমি একটু ক্রোমো আর লিউকোপ্লাস্টটা বলে দিই। দেখ ক্লোরোপ্লাস্টটা হচ্ছে সবুজ রঞ্জক বিশিষ্ট এক প্রকার কোষাঙ্গাণু, ঠিক আছে, সবুজ রঞ্জক থাকে, ক্লোরোফিল থাকে, যে কারণে এটা কিন্তু বিভিন্ন প্রকার উদ্ভিদের বিভিন্ন সবুজ অঙ্গে আমরা দেখতে পাই ক্লোরোপ্লাস্ট। যাই হোক, আর ক্রোমোপ্লাস্টটা হচ্ছে আমাদের সবুজ রং ছাড়া বাকি বিভিন্ন রঙের কিন্তু রঞ্জক সেখানে থাকে, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, ঠিক আছে, এই সব রঞ্জক কিন্তু ক্রোমোপ্লাস্টে থাকে, ঠিক আছে, যে কারণে লাল, ঠিক আছে, লাল কালার বা বিভিন্ন রকম কালারের হতে পারে, এটা সবুজ কালার বাদে, সবুজ কালারটার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর আরেকটা হয় হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টটা হচ্ছে কোনো রঞ্জকই থাকে না, এখানে কোনো প্রকার কালারফুল পিগমেন্টস থাকে না, যার কারণে এটা বর্ণহীন হয়, ঠিক আছে। এই ধরনের লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন হয়, এবং বর্ণহীন হওয়ার জন্য এর মেইন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় বা এইসব কিছু করা, ঠিক আছে, লিপিড সঞ্চয়, খাদ্য সঞ্চয় মানে ফ্যাট সঞ্চয়, প্রোটিন সঞ্চয়, এইসব সঞ্চয় করে রাখা। ক্রোমোপ্লাস্টের কাজ আমাদের বিভিন্ন প্রকার রঞ্জক তৈরি করে, যেমন ধর ফুলের বিভিন্ন রকম কালার তৈরি করা, ঠিক আছে, লাল কালার, পিঙ্ক কালার, বিভিন্ন কালার তৈরি করে, এবং কালার তৈরির জন্য তারা পতঙ্গকে আকৃষ্ট করে, যার ফলে ফুলের পরাগ মিলন হয়, ফুলের পরাগায়ন সম্ভব হয়, ঠিক আছে। আর ক্লোরোপ্লাস্টের ব্যাপার তো আমরা এখানে এখন ডিটেলসে দেখছি, তো সেইটা ভালো করে দেখে নে। এর সেম ভাবেই আমাদের আবরণী থাকে, এবং এখানেও নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়ার মতো দুটো আবরণী থাকে, ঠিক আছে, দ্বি-একক পর্দা বেষ্টিত, বাইরের পর্দাকে বহিঃপর্দা, ভিতরের পর্দাকে অন্তঃপর্দা, সেম, এবং বহিঃপর্দা আর অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানকে সেম ভাবে
যেমন পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বলা হচ্ছিল নিউক্লিয়াসের ক্ষেত্রে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলা হচ্ছিল। সেম ভাবে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে আমরা পেরিপ্লাস্টিডিয়াল স্থান বলে থাকি, পেরিপ্লাস্টিডিয়াল স্থান বলে থাকি। এইবার এর স্ট্রোমা থাকছে, দেখ ধাত্র মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ম্যাট্রিক্স নামে পরিচিত, এদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ধাত্র স্ট্রোমা নামে পরিচিত। ঠিক আছে, এটিতে রাইবোজোম, প্রোটিন, হ্যাঁ 2 থেকে 5টা চক্রাকার ডিএনএ, তো সেম আমাদের মাইটোকন্ড্রিয়াতেও যেরকম ভাবে যা যা দেখা যাচ্ছিল ক্লোরোপ্লাস্টেও আমরা সেম জিনিসপত্র দেখতে পাবো, কিছু খনিজ পদার্থ, উৎসেচক সবকিছু দেখতে পাবো। স্ট্রাকচারটা কেমন হয় দেখতে এইরকম হয়, আমি আসছি স্ট্রাকচারে, তার আগে থাইলাকয়েড নিয়ে একটু কথা আছে। এগুলি চক্রাকার চ্যাপ্টা থলির মতো অংশ, স্ট্রোমার তরলে অবস্থান করে। এই দেখ, এইটা হচ্ছে বহিপর্দা, এটা হচ্ছে অন্তঃপর্দা, মাঝের যে স্পেসটা এটাকেই বলা হচ্ছে পেরিপ্লাস্টিডাল স্থান। ঠিক আছে, এরপর এইগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই ধাত্র বা স্ট্রোমা থাকছে। হ্যাঁ, স্ট্রোমার মধ্যে বিভিন্ন রকম উপাদান থাকছে, রাইবোজোম থাকছে, ঠিক আছে, তারপরে যে চক্রাকার ডিএনএ থাকছে, ঠিক আছে, এই সব জিনিসপত্র থাকছে। আর এই যে চাকতির মতো অংশ, এর যে পর্দাগুলো, সেই পর্দাগুলোকে আমরা কি বলছি, থাইলাকয়েড বলছি। এই যে গ্রানার থাইলাকয়েড বলছি। এই চ্যাপ্টা চাকতির মতো যে অংশ, সেগুলোকে আমরা কি বলছি, চক্রাকার চ্যাপ্টা থলির মতো অংশ, যেগুলো স্ট্রোমার তরলেই থাকছে, সেগুলোকে আমরা কি বলছি, থাইলাকয়েড। থাইলাকয়েডগুলি সমান্তরালভাবে স্তরীভূত থাকলে তাকে গ্রানা বলে। মানে থাইলাকয়েড, এগুলো ছোট্ট ছোট্ট অংশগুলো এক একটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। আর এগুলো যখন একসাথে এরকম স্ট্যাক বা এরকম ভাবে পরপর পরপর একের পর এক থাকে, তখন সেটাকে আমরা কি বলছি, গ্রানা বলছি। আচ্ছা, গ্রানাগুলি স্ট্রোমা ল্যামেলি দ্বারা পরস্পর যুক্ত থাকে। মানে ধর এক সাইডের গ্রানা, এই দিকের এইখানের কিছু গ্রানা, যেমন এই গ্রানাটা ধর, এই গ্রানাটা, এটা পার্শ্ববর্তী এই ওপরের যে থাইলাকয়েডের এই যে গ্রানা, এটার সাথে এই যে অংশটা দিয়ে যুক্ত, এইটাকে বলছে, এটা যেহেতু স্ট্রোমার মধ্যে এই পর্দাটা থাকছে, তাই স্ট্রোমা ল্যামেলি বলছে। স্ট্রোমা ল্যামেলি, ল্যামেলি মানে পর্দা এবং স্ট্রোমার মধ্যে দিয়ে বিস্তৃত, তাই এগুলোকে কি বলছে, স্ট্রোমা ল্যামেলি বলছে। এরপর কি বলছে বেটা, থাইলাকয়েডের ভেতরে থাকে কোয়ান্টোজোম, এই কোয়ান্টোজোমের মধ্যেই ক্লোরোফিল থাকে, বুঝলি। থাইলাকয়েডের ভেতরেই যদি আমরা ওই পর্দাটাকে বা ওই চাকতির মতো অংশটাকে কাটি, তাহলে তার ভেতরে দেখতে পাবো কোয়ান্টোজোম দানা থাকে, এবং কোয়ান্টোজোমের ভেতরেই কিন্তু আমাদের থাকে ক্লোরোফিল, যেটা আমাদের সবুজ কালার তৈরির জন্য দায়ী। ক্লোরোফিলই হচ্ছে সেই রঞ্জক পদার্থ যেটার জন্য উদ্ভিদের পাতা, কিছু কিছু উদ্ভিদের কাণ্ড, সেগুলো কিন্তু গ্রিন হয়, সবুজ হয়। ঠিক আছে বেটা, তাহলে এর ছবিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ইওর ফিগার, যে ছবির রিলেটেড যে কোশ্চেন আসে সেইটার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কাজ কি, তো এটা প্রথমে কোথায় কোথায় থাকে, যে উদ্ভিদের সবুজ পাতায় থাকে ক্লোরোপ্লাস্টিড, এছাড়া সবুজ কাণ্ড, ফুলের বৃতি, ঠিক আছে, কাঁচা ফলের ত্বক, কাঁচা ফলের ত্বক সবুজ হয় বিভিন্ন, ধরো আপেল, আপেল সবুজ কালারের আপেলও থাকে, তো সেই সবুজ কালারের আপেল, সেখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকার সম্ভাবনা আছে। কাজ কি কি, ক্লোরোপ্লাস্টিড সালোক সংশ্লেষে সাহায্য করে, স্বাভাবিক। সালোক সংশ্লেষের আলোক দশা ক্লোরোপ্লাস্টিডের গ্রানাতে হয়, এবং অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমাতে হয়। তাহলে ভাব, এই যে গ্রানা দেখলাম, থাইলাকয়েড মেমব্রেনের এই যে গ্রানা চাকতির মতো অংশ, এখানে সালোক সংশ্লেষের দুটো স্টেজ হয়, একটা আলোক দশা, আলোর উপস্থিতিতে দশা, আর একটা অন্ধকার দশা, যেখানে আলোর উপস্থিতির দরকার নেই। তো আলোক দশা যেটা, সেটা এই গ্রানার মধ্যে হয়, আর সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা, সেটাই স্ট্রোমা, এই ধাত্রে হয়। আচ্ছা, ক্লোরোপ্লাস্টিডে উপস্থিত ক্লোরোফিল সূর্যালোকের লাল, নীল, বেগুনি বর্ণ শোষণ করে। তাহলে এই যে ক্লোরোফিল রঞ্জক যেটা থাকে, সেটাই কিন্তু সূর্যালোকের বিভিন্ন রকম ওয়েভলেন্থের যে আলো, লাল, নীল, বেগুনি, সেগুলো শোষণ করে। ক্লোরোপ্লাস্টিডে উপস্থিত ক্লোরোফিল রঞ্জক আলোক শক্তি শোষণ করে তাকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। এরাই কিন্তু সূর্যালোকের আলো নিয়ে সেটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করতে সাহায্য করে। এছাড়া এই যে চক্রাকার ডিএনএ বিভিন্ন প্রকার উৎসেচক সংশ্লেষ করে, আরএনএ, ডিএনএ, প্রোটিন, এইসব জিনিস থাকার জন্য এটাকেও কিন্তু আমরা সেমি অটোনোমাস অর্গানেল বলে থাকি। সেম ভাবে, ঠিক আছে, সেম ভাবে এটাকেও আমরা সেমি অটোনোমাস অর্গানেল বলে থাকি, বা স্বনির্ভর কোষ অঙ্গাণু। ঠিক আছে বেটা, চলো এইবার হচ্ছে রাইবোজোমের গঠন। রাইবোজোম পর্দাবিহীন কোষ অঙ্গাণু,
তাহলে দেখ এতক্ষণ আমরা দুটো দুটো করে পর্দা পড়ছিলাম, যে সকল অঙ্গাণু সম্পর্কে পড়লাম। এইখানে আমরা যেটা সম্পর্কে জানবো সেটার পর্দাই নেই এর মধ্যে। তাহলে পর্দাবিহীন কোষ অঙ্গাণু এটা প্রোটিন এবং আরএনএ এবং সামান্য পরিমাণ কিছু আয়ন সংশ্লেষ করে, ঠিক আছে, থাকে। প্রতিটি রাইবোজোম দুটি অধ একক নিয়ে গঠিত, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এর দুটো অধ একক থাকে, একটা ছোট, এই যে এটা ছোট অধ একক, ক্ষুদ্র অধ একক এটাকে বলছে, একটা ছোট অধ একক এটাকে ক্ষুদ্র অধ একক, আর এইটা যেটা দেখ এটা সাইজে এটার থেকে অনেকটা বড়, তো এইটাকে বলছে বহি অধ একক বা বড় অধ একক, ঠিক আছে, এটা রিলেটিভলি সাইজে বড় অধ একক। তো এটার কথাই বলেছে প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমে এই যে অধ একক ছোট বড়র যে ব্যাপার, সেইটা প্রোক্যারিওটিক কোষ মানে হচ্ছে আদি কোষ, প্রথমে যে কোষের সৃষ্টি হয়েছিল, যেখানে সবকিছু সুগঠিত না, নিউক্লিয়াস প্রপার যে চারটা অংশ আমরা নিউক্লিয়াসে দেখতে পেলাম সেই প্রপার নিউক্লিয়াস নেই, ঠিক আছে, কোষ পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না যে সকল কোষে, যেগুলোর আমরা ডিফারেন্স দেখবো পরে। তো সেই প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম কিন্তু 70S প্রকৃতির হয়। সেই 70S এর মধ্যে বড় অধ একক যেটা সেটা 50S হয়, আর ছোট অধ একক যেটা সেটা 30S হয়, ঠিক আছে। এবার তোদের মধ্যে এই জিনিসটা এখন কাজ করবে যে স্যার 50S আর 30S মিলে তো আমার 80S হচ্ছে, তাহলে এটা কেন 70S লেখা? বা এখানেও ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এটা 80S প্রকৃতির হয়, যার মধ্যে বড় অধ একক হচ্ছে 60S আর ছোট অধ একক যেটা সেটা 40S হয়। এখানেও দেখ হিসেব মিলছে না, 60S আর 40S মিলে আমার 100S হওয়ার কথা, সেখানে আছে 80S। তো এই যে পরিমাণ অংশ আমাদের কি হচ্ছে তৈরি হচ্ছে না, বা যেটা বাদ যাচ্ছে যে অংশটা, যেমন 80S এর ওখানে 50 আর 30 ছিল, কিন্তু আমার এটা আসলে 70S হচ্ছে, ঠিক আছে। তো সেই যে 10S সেইটা কিন্তু অধক্ষেপ পড়ে যাচ্ছে, সেইটা কিন্তু ঠিকঠাক তৈরি হচ্ছে না, সেটা রাইবোজোমের অংশ হিসাবে থাকছে না, ঠিক আছে। সেন্ট্রিফিউগাল যন্ত্রে যখন ঘোরানো হচ্ছে তখন কি হচ্ছে, বা নর্মাল রাইবোজোম তৈরির সময়ও সেই যে অংশটা সেই অংশটা ক্ষয় হয়ে অধক্ষিপ্ত হচ্ছে, শুধুমাত্র এই 70S পার্টটুকুই কিন্তু সেটা থাকছে। তো ওই এর মধ্যে 10S যেটা সেটা কিন্তু অধক্ষিপ্ত হচ্ছে, যেটাকে আমরা ভেদবার্গ ইউনিট বলে থাকি, যেটা পরবর্তী ক্লাসে পড়বি, এখন আমি হালকা হিন্টস দিয়ে রাখলাম। এই যে দুটো অধ একক ম্যাগনেসিয়াম প্লাস ঘনত্বে কিন্তু পরপর যুক্ত হয়। তাহলে এই যে দুটো অধ একককে যে যুক্ত করেছে, এই ছোট অধ একক আর বড় অধ একককে যুক্ত করেছে, সেইখানে একটা আয়ন কাজ করে সেই যুক্ত করার জন্য, সেই আয়নকে কি বলা হয় বেটা? ম্যাগনেসিয়াম আয়ন। নেক্সট হচ্ছে ছোট অধ একক বড় অধ এককের ওপর টুপির মতো বসে থাকে, দেখ এই যে ছোট অধ এককই কিন্তু বড় অধ এককের ওপর বসে আছে। নেক্সট কি বলছে, প্রোটিন সংশ্লেষের সময় mRNA এর ওপর কয়েকটি রাইবোজোম সারিবদ্ধভাবে পরস্পরভাবে যুক্ত থাকে, ঠিক আছে। তো এই যে প্রোটিন সংশ্লেষের সময় একটা mRNA তার ওপর কি হয়, এই ছোট এই বড়, এই ছোট এই বড়, এইরকম ভাবে অনেকগুলো রাইবোজোম কিন্তু পরপর সারিবদ্ধভাবে পরস্পর যুক্ত থাকে। তো mRNA এর ওপর এই একাধিক রাইবোজোমের এইরূপ সংগঠনকে আমরা কি বলে থাকি বেটা? পলিজোম বা পলিরাইবোজোম বলে থাকি। কারণ পলি কথাটার মানে হচ্ছে অনেক, তো একটা mRNA এর ওপর অনেকগুলো রাইবোজোম বসে থাকার জন্য সেটাকে আমরা পলিরাইবোজোম বলছি, ঠিক আছে। তাহলে এই যে সুতোর মতো অংশটা এইটাকে আমরা বলছি mRNA, আর এইগুলো হচ্ছে আমাদের রাইবোজোম, ঠিক আছে। তো এই রকম কন্ডিশন যখন হয় তখন সেই অবস্থাকে আমরা বলি পলিরাইবোজোম। ছবি দেখে ফেলেছিস, এই দেখ এই যে এইটা হচ্ছে mRNA, এইটাই সেই সুতোর মতো অংশ যেটাকে আমরা বলছি mRNA। রাইবোজোমের অবস্থান কোথায়? অনেক জায়গায় অবস্থান করে। প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে ইতস্ততভাবে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। অপরদিকে ইউক্যারিওটিক কোষের রাইবোজোম নিউক্লিয় পর্দার গায়ে থাকে। নিউক্লিয় পর্দার গায়ে কিন্তু রাইবোজোম থাকতে পারে, ঠিক আছে। যদি আমি নিউক্লিয়াসে যাই, তাহলে নিউক্লিয় পর্দা যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো এই যে ছোট্ট ছোট্ট অংশ দেখতে পাচ্ছিস, দেখতে পেয়েছিস, এগুলো হচ্ছে নিউক্লিয় পর্দা, এবং তার গায়ে এরকম ছোট্ট ছোট্ট অংশ দেখতে পাচ্ছিস, এই ছোট্ট ছোট্ট অংশগুলোই কিন্তু রাইবোজোম। এই দেখ রাইবোজোম, ঠিক আছে বেটা। তাহলে রাইবোজোম আমরা দেখতে পেলাম এখানে। আর কোথায় দেখতে পাবো? এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে অবস্থান করে। তো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের সাথেই কিন্তু আমাদের এন্ডোপ্লাজমিক জালিকাটা কিন্তু যুক্ত থাকে, ঠিক আছে। এই ছবিতেও আছে, এই দেখ এন্ডোপ্লাজমিক জালিকা,
ঠিক আছে, এবং এটাকে অমসৃণ বলছে কেন, কারণ এই এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে এই যে ছোট্ট ছোট্ট অংশ থাকে এগুলোই হচ্ছে রাইবোজোম, এগুলোই হচ্ছে রাইবোজোম। যদি আমরা এন্ডোপ্লাজমিক জালিকা পড়বো তখনও আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে, তো রাইবোজোম থাকার জন্য সেটা অমসৃণ হচ্ছে। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকায় দেখা গেল, তারপর নিউক্লিয়াসে দেখা গেল। আবার প্রোটিন সংশ্লেষ করার সময় রাইবোজোম সাইটোপ্লাজমে এমআরএনএ এর উপরও উপস্থিত দেখতে পাওয়া যায়, যেটাকেও আমরা বললাম পলিরাইবোজোম, সেই ব্যাপারটাতেও আমরা দেখতে পাচ্ছি আছে। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের প্রধান যে কাজ সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, তাই রাইবোজোমকে আমরা কি বলে থাকি বেটা? প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি কেন বলে? কারণ রাইবোজোম এমআরএনএ এর সাহায্যে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। রাইবোজোম এমআরএনএও তৈরি করতে পারে, ফ্যাট বিপাকেও রাইবোজোম কিন্তু সাহায্য করতে পারে। তো এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের রাইবোজোম অবধি কমপ্লিট হলো, এরপর আমরা চলে আসবো লাইসোজোম। তো এই যে রাইবোজোম পড়লাম আর এই যে এখন লাইসোজোম পড়ছি, রাইবোজোমের কিন্তু পর্দা ছিল না, কিন্তু লাইসোজোমের কিন্তু একটা পর্দা আছে, একক পর্দা বেষ্টিত। এই যে পর্দাটা, এই একটা পর্দা কিন্তু এর আছে, বুঝতে পারলি? আর্দ্র বিশ্লেষক উৎসেচক পূর্ণ, খুব ইম্পর্টেন্ট, হাইড্রোলাইটিক এনজাইমস থাকে, যে উৎসেচকের জন্যই কিন্তু সে কোনো কোষ হয়তো ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না, সেই কোষটা থাকলে অন্যান্য কোষগুলোকেও খারাপ করে ফেলবে, তো সেই কোষটাকে ধ্বংস করে ফেলার দায়িত্বও কিন্তু এই লাইসোজোমের, যেখানে ওই উৎসেচকগুলো দিয়ে কিন্তু সে তাকে ধ্বংস করে। থলির মতো দেখতে অংশ, কোষীয় অঙ্গাণু বিশেষ। লাইসোজোমের আকার আকৃতি অভ্যন্তরীণ গঠন পরিবর্তনশীল। তাহলে দেখ এখানে আরো একটা জিনিসের আমরা নাম পড়লাম লাইসোজোম, যেটাও কিনা ওই নিউট্রোফিল বা শ্বেতরক্তকণিকা এবং অ্যামিবার মতো তার আকার কিন্তু কম বেশি চেঞ্জ করতে থাকে। লাইসোজোমের ভেতর কিছু দানাদার পদার্থ থাকে, ছোট ছোট গহ্বর থাকে, প্রায় 50 রকমের আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। ভাব, লাইসোজোম লাইপোপ্রোটিন নির্মিত একক পর্দা বেষ্টিত। লাইপোপ্রোটিন মানেই হচ্ছে লিপিড আর প্রোটিন। আমরা পর্দার মেইন অংশগুলোই আমরা জানি লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি, তো সেই রকম লিপিড প্রোটিন দিয়েই তৈরি এবং এটাকে সীমাবদ্ধ পর্দা বলছে। লাইসোজোমের ভেতরে নানা প্রকৃতির প্রোটিন দানাও কিন্তু থাকতে পারে, যেমন এই যে প্রোটিন দানা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে প্রোটিন দানা, ঠিক আছে? আর এর মধ্যে কিন্তু কিছু উৎসেচকও থাকে। লাইসোজোমের আবরণীর বিশেষ বৈশিষ্ট্যের জন্য এর ভেতরে আম্লিক পরিবেশ বজায় থাকে। তো অ্যাসিডিক পরিবেশের জন্যই কিন্তু সে, এমনিতেও হাইড্রোলাইটিক এনজাইমস আছে, তো একটা অ্যাসিডিক পরিবেশ কিন্তু এর ভেতরে কিন্তু বজায় থাকে এবং এই কারণে সে যেহেতু নিজের বিভিন্ন রকম কোষ হোক বা বিভিন্ন রকম কন্ডিশন হোক, এই যে পাচিত অবশেষ, তো এইরকম ভাবে ভেঙে ফেলে বা মেরে ফেলে জন্য এই লাইসোজোমকে আমরা কি বলি বেটা? আত্মঘাতী থলি বলে থাকি। দেখ এই যে লাইসোজোম আর্দ্র বিশ্লেষক উৎসেচকের সাহায্যে অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, এই যে রোগ জীবাণু ধ্বংস করে দেহকে রোগের হাত থেকে রক্ষা করে, কোষের জীর্ণ এবং ক্ষয়প্রাপ্ত অংশকে ধ্বংস করে। এই কারণে কি বলা হয়? লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলা হয়, সুইসাইডাল ব্যাগ, কারণ যে কোষে থাকছে সেই কোষকেই সে মেরে ফেলছে, নিজেও মরছে তো সুইসাইড করছে, কিন্তু সেই কোষ সেটা কিন্তু ভালো কাজের জন্যই করছে, যাতে অন্যান্য কোষ ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া উৎসেচকের দ্বারা ডিম্বাণুর প্রাচীর বিদীর্ণ করে শুক্রাণুর প্রবেশপথ সৃষ্টিতেও নিষেকে কিন্তু সাহায্য করে। মানে যখন একটা ডিম্বাণুকে ভেদ করতে যাবে শুক্রাণু, স্পার্ম যখন ওভামকে নিষেক প্রসেসের মধ্যে এগোবে, তখন ডিম্বাণুর চারপাশে একটা পর্দা থাকে, সেটা অতিক্রম করা খুব চাপের। তো শুক্রাণুর ওই নিউক্লিয়াসকে ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে মেলাতে হবে, তো সেইটা করার সময় এই লাইসোজোম থেকে যে সকল উৎসেচক বা যেগুলো থাকে সেইগুলো কিন্তু ওই ডিম্বাণুর বাইরের যে লেয়ারটা সেটাকে কিন্তু ভেদ করে নিউক্লিয়াসটাকে ভেতরে ঢুকতে সাহায্য করে। তো সেই কাজটাও কিন্তু এখানে লাইসোজোম করছে। নেক্সট, গলগি বস্তুর গঠন। গলগি বস্তু কি রকম হয়? গলগি আর ইয়ার মোটামুটি একই, কিছু কিছু উপাদান একই ধরনেরই আমরা দেখতে পাবো। চ্যাপ্টা থলির মতো হয়, লম্বা থলি গহ্বরের মতো হয়, 3 প্রকার উপাদান দ্বারা গঠিত হয়। কি কি উপাদান সেগুলো? সিস্টার্নি বা ল্যামেলি, এগুলি একক পর্দা বেষ্টিত হয়, একটাই পর্দা থাকে। তাহলে দেখ গলগি বডিও একটা পর্দা, রাইবোজোমও আমরা পড়লাম একটা পর্দা, রাইবোজোম বলছি, লাইসোজোম আমরা একটা পর্দা পড়লাম। লম্বা চ্যাপ্টা সরু থলির মতো দেখতে হয়, সংখ্যায় 3 থেকে 20টি হতে পারে সিস্টার্নি, ঠিক আছে? এই রকম, এই যে এইগুলোকে সিস্টার্নি বলা হচ্ছে, ঠিক আছে? এই যে ল্যামেলা বা সিস্টার্নি।
এছাড়া কি এরা পরস্পর সমান্তরাল ভাবে সজ্জিত থাকে, দেখতেই পাচ্ছি সমান্তরাল ভাবে সজ্জিত আছে। এছাড়া কি বলছে, পরপর দুটি সিস্টার্নির মাঝে এই পরিমাণ গ্যাপ থাকে। মাইক্রো ভেসিক্যাল, ছোট্ট ছোট্ট ভেসিক্যাল বা থলির মতো অংশ থাকে, ক্ষুদ্রাকার গহ্বর। ভেসিক্যালকে জেনারেলি গহ্বর বলাটা বেটার, মাইক্রো ভেসিক্যাল বলা হচ্ছে কারণ এর সাইজটা এই 30 থেকে 40 অ্যাংস্ট্রমের মতো হয়, পরিধি বরাবর দলবদ্ধভাবে অবস্থান করে। ঠিক আছে, এই যে ভেসিক্যাল, এগুলোকে মাইক্রো ভেসিক্যাল বলা হয়, ছোট ছোট সাইজের হয়। এই সাইডেও আছে দেখ। আর ভ্যাকুয়াল হয়, এগুলো রিলেটিভলি সাইজে বড়, গহ্বর সদৃশ। তো গোলাকার স্ফীতথলিগুলিকে ভ্যাকুয়াল বলা হয়। এরা সিস্টার্নির অবতল দিকে অবস্থান করে জেনারেলি, আর সিস্টার্নির প্রান্তভাগ স্ফীত হয়ে ভ্যাকুয়াল তৈরি হয়। প্রতিটির ভ্যাকুয়ালের সাইজ কিন্তু রিলেটিভলি ভেসিক্যালের থেকে অনেক বড় হয়। এগুলিতে গোলগি বস্তুর ক্ষরণ পদার্থ জমা থাকে। ঠিক আছে, পরবর্তীকালে এই ভ্যাকুয়ালগুলোই কিন্তু জাইমোজেন দানা বা লাইসোজোমে পরিণত হয়। তো ক্ষরণ পদার্থের মানেই আমরা কিন্তু সেটাই বুঝছি। তো এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে আমাদের ভ্যাকুয়াল স্ট্রাকচার। রিলেটিভলি সাইজে বড়, ভেসিক্যালের থেকে বড়, দেখতে পেয়েছিস। এর কাজ কি? বিভিন্ন প্রকার খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। ক্ষরণ যেহেতু কাজ, তাই হরমোন ক্ষরণেও সাহায্য করে। কোষ মধ্যস্থ বিভিন্ন পদার্থ যেমন উৎসেচক, ক্ষরিত প্রোটিন, যোগ কলার ধাত্র, ঠিক আছে, এই সকল জিনিস পরিবহনে সাহায্য করে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শুক্রাণুর মাথায় একটা টুপির মতো অংশ থাকে, যেটাকে আমরা বলি অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম কিন্তু ওই ডিম্বাণুর প্রাচীরকে ভেদ করতে সাহায্য করে, যে গল্পটা আমি লাইসোজোমের ক্ষেত্রেও বললাম। তো সেই ব্যাপারটাতেও হেল্প করে। শুক্রাণুর ধর এইটা হচ্ছে শুক্রাণুর নিউক্লিয়াস, এটা হচ্ছে শুক্রাণুর নিউক্লিয়াস। এর মাথার ওপর একটা টুপির মতো অংশ থাকে, এর মাথার ওপর এরকম একটা টুপির মতো অংশ থাকে। ঠিক আছে, তো এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলছি বেটা? এই অংশটাকে আমরা বলছি অ্যাক্রোজোম। এইটা কি দিয়ে তৈরি হয়? গলগি বডি দিয়ে তৈরি হয়। বুঝতে পারলি? গলগি বস্তু পলিস্যাকারাইড এবং গ্লাইকোলিপিড তৈরিতেও কিন্তু সাহায্য করে। এটা স্পার্মের অ্যাক্রোজোম, এটা স্পার্মের হেড। নেক্সট, সেন্ট্রোজোমের গঠন। এই যে আমরা রাইবোজোমের ক্ষেত্রে বললাম কোনো প্রকার কোষপর্দা নেই, সেম ভাবে সেন্ট্রোজোমেরও কিন্তু কোনো প্রকার কোষপর্দা নেই। এটা মেইনলি দুটো জিনিস দিয়ে তৈরি, সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার। কি কি আছে? সেন্ট্রিওল কি? সেন্ট্রিওল দুটি সেন্ট্রোজোমের কেন্দ্রে অবস্থান করে। এটা যদি সেন্ট্রোজোম টোটাল হয়, তার মধ্যে কেন্দ্রে একদম মাঝে অবস্থান করছে এই যে দুটো উপাদান, এই দুটোকেই আমরা সেন্ট্রিওল বলছি, যারা একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, এই যে খোলা পিপের মতো দেখতে হয়, যে যে দুটি পরস্পর প্রায় সমকোণে অবস্থান করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে। ঠিক আছে, ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত। আচ্ছা, কি বলে? পিপের মতো দেখতে প্রতিটি সেন্ট্রিওলের প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত, প্রতিটি অনুনালিকা সমদূরত্বে অবস্থিত। এই যে 9টি ত্রয়ী অনুনালিকার মাধ্যমে যে গঠনটা এর সৃষ্টি হয়, শুধু সেন্ট্রিওলের কথাই বলছে, সেইটা দেখতে কিছুটা গরুর গাড়ির চাকার মতো লাগে, মানে মাঝে এইরকম থাকে, এখানে এরকম ভাবে ত্রয়ী অনুনালিকা এরকম ভাবে 9টা থাকে, বুঝলি? এগুলো তোরা ক্লাস 9-এ গিয়ে পড়বি। এরকম ত্রয়ী অনুনালিকা এগুলো 9টা থাকে, এবং এগুলো স্পোকের মাধ্যমে যুক্ত থাকে। এরা একটার সাথে একটা এইভাবে যুক্ত থাকে, আর এগুলো স্পোকের মাধ্যমে যুক্ত থাকে এরকম ভাবে। তো এটা কিছুটা কার্ট হুইল মডেল দেখায়, গরুর গাড়ির চাকার মডেল। ঠিক আছে, এগুলো পরে ডিটেলসে আরো জানবি। এটা সেন্ট্রিওলের মডেল দেখা যায় এরকম ভাবে, কার্ট হুইল মডেল। আর থাকে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় সাইটোপ্লাজমকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, এর চারপাশে ছড়ানো ছিটানো যে সাইটোপ্লাজম, সেইটাকে আমরা সেন্ট্রোস্ফিয়ার বলি। সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলা হয়। প্রতিটি সেন্ট্রোজোমের চারদিকে বিচ্ছুরিত কিছু রশ্মির মতো অংশ, এই যে রশ্মির মতো অংশ দেখতে পাচ্ছিস, এগুলোকেই বলা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। ঠিক আছে, এগুলোকেই বিচ্ছুরিত রশ্মিকেই আমরা কি বলছি বেটা? অ্যাস্ট্রাল রশ্মি বলে থাকছি। কি কাজ? সেন্ট্রোজোম কিন্তু প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। বেমতন্তু বানানটা আবার ভুল, বেমতন্তু গঠন করে।
কোষ বিভাজনের শেষের দিকে ক্রোমোজোম প্রান্তীয় গমনে সাহায্য করে। মানে ধর এই যে ক্রোমোজোম, এটা যদি একটা ক্রোমোজোম হয়, তো এই ক্রোমোজোমের ধর এটা কোষ বিভাজনের সময় এইখানে ধর সেই সেন্ট্রিওলটা আছে, এগুলো হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি ছড়িয়ে ছিটিয়ে আছে সাপোজ, তো দুটো পোলে অবস্থান করে এরকম। তো এইখান থেকে এর এই সেন্ট্রোমিয়ার অবধি এইরকম ভাবে বেম তন্তু, এইটাকে বলা হচ্ছে বেম তন্তু। এইটাকে বলা হচ্ছে বেমতন্তু, এইটা তৈরি করতে সাহায্য করে। এছাড়া সিলিয়া ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া ফ্লাজেলা তৈরি করতে, যেটা গমনাঙ্গ হিসেবে কাজ করে সিলিয়ার ফ্লাজেলা। এছাড়া শুক্রাণু যেটা দেখতে পাচ্ছিলাম, যেটার অ্যাক্রোজোম তৈরি করছিল গলগি বডি, তেমনি এর যে পুচ্ছ বা লেজ আছে শুক্রাণুর, সেইটা কিন্তু তৈরি করতে সাহায্য করে সেন্ট্রোজোম। সেইটার স্ট্রাকচারটা কিন্তু পুরো সেন্ট্রোজোম দিয়েই তৈরি হয়, ওই কার্টহুইল মডেল সিস্টেম। এছাড়া আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা, যেটাকে শর্টকাটে আমরা ইআর বলে থাকি। ঠিক আছে, যেটা আমাদের ওই নিউক্লিয়াসের সাথেই যুক্ত অবস্থায় প্রায় থাকে এবং এটা একক পর্দা বেষ্টিত, মানে একটা পর্দা দ্বারাই ঘেরা। এটা 3 প্রকারের অংশ দ্বারা গঠিত এবং সেই কিছু কিছু অংশ কিন্তু আমাদের গলগি বডির সাথে মিলে যাবে, যেমন সিস্টার্নি যেটা আমরা গলগি বডিতেও দেখতে পেয়েছি, ভেসিকেল যেটা আমরা গলগি বডিতেও দেখতে পেয়েছি, শুধুমাত্র টিউবিউলটা এখানে আলাদা থাকছে। তো সিস্টার্নি দেখতে লম্বা চ্যাপ্টা শাখাবিহীন, ঠিক আছে, নালিকা সমান্তরালে বিন্যস্ত, যেরকম ভাবে আমরা ওখানেও পড়েছি। তার ব্যাস কিরকম হয় সেটা আমরা দেখেছি। এগুলি সাধারণত ভেসিকেলগুলো ডিম্বাকার হয় এবং পর্দাবৃত গহ্বরের ন্যায় হয়। ঠিক আছে, 330 থেকে 500 মাইক্রোমিটার হয় সাধারণত। সাইটোপ্লাজমে দলবদ্ধভাবে থাকে। ধর এই যে এইটা হচ্ছে নিউক্লিয়াস, এর চারপাশে এই যে স্ট্রাকচারটা, এইগুলো হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু রকমের হয়, একটা এই ধরনের আছে, ঠিক আছে, যেটাকে আমরা টিউবিউলস বলছি, সেগুলো কিন্তু রাইবোজোম ধারণ করে না, নো রাইবোজোম। এগুলোর ক্ষেত্রে নো রাইবোজোম, কোনো প্রকার রাইবোজোম থাকে না। তাই যেহেতু এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ, তাই এইগুলোকে বলা হয় এসইআর। যেহেতু কোনো প্রকার রাইবোজোম থাকে না, তাই এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এসইআর বলা হয় এটাকে। আর এই যে ধরনের সিস্টার্নিগুলো আছে, ঠিক আছে, ল্যামেলা বা সিস্টার্নি, এইগুলোর বডিতে কি থাকে, রাইবোজোম থাকে। ঠিক আছে, রাইবোজোম প্রেজেন্ট থাকে। রাইবোজোম প্রেজেন্ট থাকে, তাই জন্য এই সিস্টার্নিগুলোকে আমরা কি বলে থাকি বেটা, আরইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বোঝা গেছে? তার মানে আমরা যদি বলি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে টিউবিউলস নাকি সিস্টার্নি, কারা প্রোটিন সংশ্লেষ করতে পারে, তো যাদের বডিতে দেখবো রাইবোজোম আছে তারাই প্রোটিন সংশ্লেষ করতে পারবে। তার মানে সিস্টার্নি কিন্তু প্রোটিন সংশ্লেষ করতে পারে। টিউবিউলস এই যে শাখা প্রশাখা যুক্ত হয়, এরা পরস্পর যুক্ত হয়ে জালকাকার স্ট্রাকচার গঠন করে। টিউবিউলগুলোর ব্যাস এখানে দেওয়া আছে কিরকম হতে পারে। কাজ কি, সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে, কারণ সাইটোপ্লাজমকে বিভিন্ন রকম কম্পার্টমেন্টে ভাগ করে দেয় এরা, তাই না, এর চারপাশে সাইটোপ্লাজম থাকে কোষের, তো সেইগুলোকে কম্পার্টমেন্টে ভাগ করে দেয়। দৃঢ়তা প্রদানেও সাহায্য করে। সাইটোপ্লাজমের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোকে পৃথক রাখে। কোষের ভেতর উৎসেচকের সমবন্টনে সাহায্য করে, উৎসেচক যাতে একদম প্রপার ভাবে বিস্তৃত থাকে। কোষের ভেতরে ক্ষরণ পদার্থের পরিবহনে সাহায্য করে। এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে আরইআর, এটার মানেই হচ্ছে আরইআর, মানে এখানে সিস্টার্নির কথা বলেছে, তারা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আর এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে আমরা বলছি স্মুথ এন্ডোপ্লাজমিক, এসইআর। তো এদের যেহেতু কোনো রকম রাইবোজোম থাকে না, তাই এরা প্রোটিন সংশ্লেষ করতে পারে না, কিন্তু এরা লিপিড সংশ্লেষ করতে পারে। এরা কিন্তু লিপিড সংশ্লেষ করতে পারে, যেগুলোর এক্সাম্পল আমরা দেখেছিলাম টিউবিউলস। ঠিক আছে, এরপর হচ্ছে লাস্ট হচ্ছে কোষ গহ্বরের গঠন। কোষ গহ্বরকে আমরা ইংলিশে বলে থাকি ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল, যদিও এটা আমরা মেইনলি দেখতে পাই আমাদের উদ্ভিদ কোষের মধ্যে। ইউক্যারিওটিক সজীব কোষে কোষ গহ্বর বা ভ্যাকুয়াল দেখা যায়। কোষ গহ্বর দেখতে ছোট বড় গহ্বরের মতো হয়, তবে কোনো নির্দিষ্ট আকার থাকে না। কোষ গহ্বরগুলি কোষ পর্দার মতো একটি সূক্ষ্ম আবরণ দ্বারা আবৃত থাকে, তার মানে এরও আবরণ আছে। উদ্ভিদ কোষের কোষ গহ্বর কোষ রস বা সেল স্যাপ দ্বারা পূর্ণ থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর রিলেটিভলি কম পরিমাণে থাকে বা থাকেই না বলা যায়, আর থাকলেও খুব ছোট্ট ছোট্ট হয়, সংখ্যায় অনেক কম হয়। অনেক সময় প্রাণী কোষে কোষ গহ্বর এই যে থাকেই না। ঠিক আছে, যে সাইটোপ্লাজমীয় পর্দা দ্বারা বা স্তর দ্বারা কোষ গহ্বর কোষ রসকে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে, সেই পর্দাকে আমরা টোনোপ্লাস্ট বা টোনোপ্লাজম বলে থাকি। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট,
এই যে ছবিটা দেখতে পাচ্ছিস এর এইটা হচ্ছে একটা বড় কোষ গহ্বর, এই যে স্ট্রাকচারটা এটা একটা বড় কোষ গহ্বর। কিন্তু কোনো কোনো সময় আমরা প্ল্যান্ট সেলের মধ্যে ছোট ছোট অনেক কোষ গহ্বর দেখতে পাই, এরকম অনেক ছোট ছোট এরকম অনেক কোষ গহ্বর দেখতে পাই, যেগুলো মিলেই কিন্তু আমাদের এই বড় কোষ গহ্বর তৈরি হয়। এইগুলো মিলেই কিন্তু আমাদের বড় কোষ গহ্বর তৈরি হয়, ঠিক আছে? এইগুলো মিলেই আমাদের এরকম বড় কোষ গহ্বর তৈরি হয়। তো এই যে কোষ গহ্বরের প্রাচীর, এই যে প্রাচীর, এই প্রাচীরটাকে আমরা বলি টোনোপ্লাস্ট। এই প্রাচীরটাকে আমরা বলি টোনোপ্লাস্ট, ঠিক আছে? এবং আরেকটা জিনিস কি বলছে যে অপরিণত উদ্ভিদ কোষে কোষ গহ্বরের সংখ্যা অনেক কিন্তু আকারে ছোট হয়। তাহলে দেখ এই যে অনেকগুলো কোষ গহ্বরের কথা বললাম, এটা হচ্ছে অপরিণত কোষ। এটা কি? এটা অপরিণত কোষ। এটা হচ্ছে অপরিণত কোষ। আর এইটা হচ্ছে আমাদের ম্যাচিওর সেল, এটা হচ্ছে পরিণত কোষ, কিন্তু উদ্ভিদ কোষ এটা। হ্যাঁ, পরিণত কোষ যেটা দেখতে পাচ্ছি সেটা উদ্ভিদ কোষ। আচ্ছা, তো পরিণত উদ্ভিদ কোষে একটি অনেক বড় সাইজের একটা কোষ গহ্বর দেখা যায়, বড় কোষ গহ্বর। ফলে এই এত বড় কোষ গহ্বর থাকার জন্য কি হয়, বাকি এই যে নিউক্লিয়াস বা অন্যান্য যে সকল অঙ্গাণু সেগুলো না পরিধির দিকে চলে যায়, মানে একটা কোষের একটা সাইডে চলে যায়। এই রকম অবস্থাকেই আমরা বলতাম প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল, যেটার কথা আমি তখন বলেছিলাম সেই চর্বি কোষের ব্যাপার বোঝানোর সময়, আংটির মতো দেখতে হয়। তো নিউক্লিয়াস সহ কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজম কোষ পর্দার পরিধি বরাবর বিন্যস্ত হয়ে যায়, যে কারণে আমরা এই অবস্থাকে কি বলি, প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল বলে থাকি। ক্লিয়ার? মিলে যাচ্ছে? বলেছিলাম এখানেও একবার মনে করাবো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের কোষ অঙ্গাণুর ব্যাপার স্যাপার সব কমপ্লিট। আমাদের খুব সিম্পল কয়েকটা জিনিস জানতে হবে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের ডিফারেন্স কি, যেগুলোর আমরা কম বেশি ছোট মোটো কিছু জিনিস বলেই ফেলেছি। যেমন কোষীয় গঠন খুব সরল হয়, যেহেতু একদম আদি কোষ, জটিলতা অনেক কম হয়, অনুন্নত প্রকৃতির হয়। কিন্তু ইউক্যারিওটিক কোষ জটিল এবং উন্নত প্রকৃতির হয়। নিউক্লিয়াস কি হয় বললাম, প্রোক্যারিওটিক কোষের অসংগঠিত বা সুগঠিত নিউক্লিয়াস থাকে না, বা অসংগঠিত নিউক্লিয়াস থাকে। আর সংগঠিত নিউক্লিয়াস থাকে কিন্তু আমাদের সুগঠিত নিউক্লিয়াস ইউক্যারিওটিক কোষের থাকে। ইউক্যারিওটিক কোষের মধ্যে জেনারেলি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ পড়ছে। কোষ অঙ্গাণু, পর্দাঘেরা কোষ অঙ্গাণু অনুপস্থিত থাকে বলেছিলাম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এইসব দেখতে পাবি না প্রোক্যারিওটিকে। আর পর্দাঘেরা কোষ অঙ্গাণু ইউক্যারিওটিকে উপস্থিত থাকে। এই যে রাইবোজোমের কথা যেটা বলেছিলাম, 70S রাইবোজোম থাকে, যেটাকে 50 আর 30-তে ভাগ করা যায়। আর 80S রাইবোজোম ইউক্যারিওটিকের থাকে, যাতে 60 আর 40-তে ভাগ করা যায়। হিস্টোন প্রোটিন কিন্তু এই ক্ষেত্রে অনুপস্থিত প্রোক্যারিওটিক কোষে। হিস্টোন আর অহিস্টোন দুই ধরনের প্রোটিন আমাদের ইউক্যারিওটিক কোষে থাকছে। শ্বসন অঙ্গাণু, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে শ্বসনের ক্ষেত্রে হেল্প করে হচ্ছে মেসোজোম নামক এক প্রকার অঙ্গাণু, যেটাই ইউক্যারিওটিক ক্ষেত্রে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়, যেটা সরাসরি কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, যেখানে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একসাথে বিভাজিত হয়, কোনো প্রকার কোষ বিভাজনের কোনো স্টেপস থাকে না। কিন্তু ইউক্যারিওটিক কোষের কোষ বিভাজনে কিন্তু মাইটোসিস মিওসিস পদ্ধতিতে হয়, রিলেটিভলি অনেক জটিল প্রক্রিয়া, তো সেখানে অনেক স্টেপস থাকে, তো সেইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ইউক্যারিওটিক কোষে হয়। প্রোক্যারিওটিক কোষের এক্সাম্পল ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া বলতে পারিস, ইউক্যারিওটিক কোষে তো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, যে কোনো কিছু হবে। এবার উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, মানে ইউক্যারিওটিক কোষের যে দুটো ভাগ, সেটাকে যদি পার্থক্য দেখিস, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দার বাইরে পুরু মৃত কোষ প্রাচীর কিন্তু অবস্থান করে, তাই না? কোষ প্রাচীর আমরা দেখেছিলাম উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষের কোষ পর্দার বাইরে কিন্তু কোষ প্রাচীর অনুপস্থিত থাকে। প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে অবশ্যই, ব্যতিক্রম ছত্রাক, ছত্রাকে শুধুমাত্র থাকে না। আর প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু অনুপস্থিত থাকে কোষ প্লাস্টিড, কোনো প্রকার থাকে না। কিন্তু এর মধ্যে একটা ব্যতিক্রম আছে, ইউগ্লিনা এক প্রকার প্রাণী কোষ হওয়া সত্ত্বেও এর মধ্যে প্লাস্টিড থাকে। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনুপস্থিত থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে উপস্থিত থাকে। তো উদ্ভিদ কোষে যেহেতু সেন্ট্রোজোম অনুপস্থিত থাকে, তাই এদের উদ্ভিদ কোষের যখন বিভাজন হয়, সেইখানে আমরা দেখেছিলাম সেন্ট্রোজোম কি হচ্ছিল, সেন্ট্রোজোম প্রাণী কোষে কি কাজ করছিল, কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করছিল, যেটা ক্রোমোজোমের সাথে দেখালাম। তো এর ক্ষেত্রে যেহেতু উদ্ভিদ কোষে সেন্ট্রোজোমই নেই, তাহলে বেমতন্তু গঠন না হলে কিভাবে কোষ বিভাজন হবে? তো এই কারণে সেন্ট্রোজোম না থাকায় মাইক্রোটিউবিউল বা অনুনালিকা দ্বারা কিন্তু এদের বেমতন্তু গঠন হয় এবং কোষ বিভাজন ঘটে। লাইসোজোম অনুপস্থিত থাকে। হ্যাঁ, লাইসোজোম উদ্ভিদ কোষে অনুপস্থিত থাকে, প্রাণী কোষে কিন্তু উপস্থিত থাকে।
কোষ গহ্বর বা ভ্যাকুয়াল আমাদের সংখ্যায় কম বা আকারে অনেক বড়ও হতে পারে। হ্যাঁ, সংখ্যায় কম থাকে, আকারে অনেক বড় হয়, যেটা প্রাইমোরডিয়াল ইউট্রিকেলের কন্ডিশন বলেছিলাম, সেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেশি দেখা যায়। এদের ক্ষেত্রে হয় থাকেই না, না হলে সংখ্যায় কি বলছে, কোষ গহ্বর সংখ্যায় বেশি এবং আকারে ছোট। হ্যাঁ, আকারে ছোট হয়, খুব ছোট, এবং রিলেটিভলি সংখ্যায় বেশি বলাটা ঠিক না, বাট সংখ্যাতেও খুব একটা বেশি থাকে না, বাট হ্যাঁ ছোটোর জন্য রিলেটিভলি অত বড়টার তুলনায় তো একটু বেশি থাকছে, সেই অনুযায়ী বলেছে। কোষীয় সংযোগ প্লাজমোডেসমাটা বলেছিলাম, কোষপ্রাচীরের মাঝে যে সংযোগ রক্ষাকারী যে ফাঁকা মানে ছিদ্র সদৃশ অংশ থাকে সেটাকে প্লাজমোডেসমাটা বলা হয়, তার মাধ্যমে কোষীয় সংযোগ রক্ষা করে। আর এদের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে ডেসমোজোম নামক এক প্রকার এই ধরনের একটা জাংশন দেখা যায়, যেটার মাধ্যমে কিন্তু কোষের মধ্যে সংযোগ রক্ষা হয়। প্রাইমোরডিয়াল ইউট্রিকেল আমরা কোষ উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেই ভ্যাকুয়ালের মাধ্যমে দেখতে পেয়েছি, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু গঠিত হতে আমরা প্রাণী কোষের ক্ষেত্রে দেখতে পাই না, যেহেতু বড় ভ্যাকুয়াল এদের ক্ষেত্রে থাকে না। এইবার আমরা দেখব কাজ অনুযায়ী কোষের গঠন কিভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, কোষের কাজটাই মেইন। আমি বলেছিলাম যে হাতির হোক আর মাউস বা ইঁদুরের হোক, তাদের মধ্যে কিন্তু তোরা মানে আলাদা কোষ দেখতে পাবি না, একই ধরনের কোষ দেখতে পাবি। হ্যাঁ, কোষ যদি ডিফারেন্স হয় তাহলে কাজের দিক থেকে ডিফারেন্স হবে, আকারের, জীবের আকারের ওপর ডিপেন্ড করবে না। তো কাজের ধরন অনুযায়ী কোষের আকার আকৃতি যেমন পাল্টে যায়, তেমনি কোষের গঠন কিন্তু পরিবর্তিত হতে পারে। যেমন ধর শোষণ কার্যে, ঠিক আছে, শোষণ করা কোনো একটা কোষের কাজ, তো সেইগুলোর কোষগুলির আকৃতি স্তম্ভাকার হয়, স্তম্ভের মতো দেখতে হয় বা আঙুলের মতো দেখতে হয়। ঠিক আছে, শোষণ যেগুলো করে, যেমন আমাদের অন্ত্রে অবস্থিত, ক্ষুদ্রান্তে অবস্থিত বিভিন্ন ভিলাই, সেগুলো কিন্তু এরকম স্তম্ভাকার কোষ নিয়ে গঠিত এবং আঙুলের মতো দেখতে হয়। উৎসেচক হরমোন ক্ষরণে অংশগ্রহণকারী যে সকল কোষগুলো আছে সেগুলো ঘনকাকার হয়। ঠিক আছে, যেমন বিভিন্ন প্রকার গ্রন্থি কোষ, যেগুলো থেকে উৎসেচক বা হরমোন ক্ষরণ হয়, সেগুলো কি ধরনের হয়, ঘনকাকার টাইপসের দেখতে হয়। আর প্রতিরক্ষায় সাহায্যকারী যে সকল কোষ আছে সেগুলোকে আইসাকার আবরণী কলা দ্বারা তৈরি, মাছের আঁশের মতো দেখতে হয়। ঠিক আছে, যেমন ধর মুখ বিবরে আমাদের মুখের ভেতরে যে সকল আবরণী কোষ থাকে সেগুলো কিন্তু আইসাকার আবরণী কলার মতো দেখতে হয়। এরপর আমরা কিছু কলার কাজ দেখব, যেমন ভাজক কলার কাজ কি, নতুন অঙ্গ সৃষ্টি করা। ঠিক আছে, মূলার কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রস্থ, কারণ ভাজক কলা থাকে মূলার কাণ্ডের অগ্রভাগে, তো সেগুলোর ওভারঅল গাছের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। শাখা প্রশাখা কাক্ষিক মুকুল পাতা সৃষ্টিতে সাহায্য করে। অঙ্গজ মুকুল পুষ্প মুকুল উৎপন্ন করে। মূল এবং কাণ্ডের ত্বক গঠনেও সাহায্য করে। ভাজক কলা উদ্ভিদের সংবহন কলা মানে জাইলেম ফ্লোয়েম কলা, এগুলো তৈরিতেও কিন্তু সাহায্য করে, কারণ আমরা ভাজক কলার একটা কাজ জানি, স্থায়ী কলা তৈরি করা। তো স্থায়ী কলার মধ্যে, জটিল স্থায়ী কলার মধ্যেই কিন্তু আমাদের জাইলেম ফ্লোয়েম থাকে। স্থায়ী কলার কাজ কি, উদ্ভিদ অঙ্গের ভার বহন করা, দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে, এগুলো স্থায়ী কলার মধ্যে বিভিন্ন রকম কলা আছে, আমরা বলেছিলাম যে সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, তো সেই জন্য কিন্তু এরকম ভাগ আলাদা আলাদা আছে। খাদ্য সংশ্লেষ সঞ্চয় পরিবহনে সাহায্য করে। এই যে জাইলেম কলা যেটা জটিল স্থায়ী কলা, সেটা ট্রাকিয়া জল আর খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, ফ্লোয়েম কলা হচ্ছে খাবার যেগুলো তৈরি হয়, খাদ্যবস্তু, সেগুলোর বডির গাছ মানে উদ্ভিদের বিভিন্ন অংশে ছড়াতে সাহায্য করে। প্যারেনকাইমা কলা যেগুলো আছে সেগুলো বর্জ্য পদার্থ সঞ্চয়, জলজ উদ্ভিদকে প্লবতা প্রদান করে। ঠিক আছে, ফল এবং বীজের বিস্তারে সাহায্য করে। উদ্ভিদ অঙ্গের টান এবং চাপের সহনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে। ক্ষত নিরাময়ে সাহায্য করে। তো এখানে সুন্দর করে কিন্তু পয়েন্ট আকারে তোর কাজগুলো দেওয়া আছে, যেগুলো বইতে কিন্তু হ্যাপাজার্ড ভাবে দেওয়া ছিল, তো সেইগুলোকে কিন্তু একটা জায়গায় করে যাতে তোরা লেখার মতো অবস্থায় আনা যায় সেইভাবেই কিন্তু এখানে দেওয়া হয়েছে, ভালো করে দেখে নিবি। আবরণী কলা আমাদের ত্বকে থাকে, তো সেগুলো অবশ্যই আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা করবে। অভ্যন্তরের বিভিন্ন অঙ্গকেও মুক্ত তলের ওপর প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করতে সাহায্য করে। বিভিন্ন বস্তুর ক্ষরণ, হরমোন, উৎসেচক, শোষণ, জল, খনিজ পদার্থ, এগুলো পরিবহনে সাহায্য করে। বিজাতীয় বস্তু বা বর্জ্য পদার্থের অপসারণে সাহায্য করে। বহিকঙ্কাল যেগুলো আঁশ আছে, পালক আছে, রোম আছে, এগুলো গঠনেও কিন্তু সাহায্য করে, যেগুলো যাদের বহিকঙ্কাল যেগুলো দিয়ে তৈরি, সেগুলো গঠনেও কিন্তু আবরণী কলা সাহায্য করে। এবং এটার একটা খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে, আবরণী কলাতে ভিত্তি পর্দা থাকে, একটা পর্দা, একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, যার উপরে এই কোষগুলো একসাথে মিলে, একই ধরনের কোষগুলো আবরণী কলা সৃষ্টি করে। এরপর হচ্ছে যোগ কলা। যোগ কলার মধ্যে আমাদের অস্থি, তরুণাস্থি, রক্ত, লসিকা এই সব জিনিস পড়ছে। তো তরল যোগ কলা, কঠিন যোগ কলা এরকম বিভিন্ন হয়। যেমন অঙ্গের ভার বহনে সাহায্য করে অস্থি, বিভিন্ন অঙ্গকে ধারণ করা এই কলার কাজ। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করা, যেমন রক্ত।
ঠিক আছে। মেদ কলা ফ্যাট সঞ্চয় করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই যে অস্থি এবং হাড় দেহের অন্তঃকঙ্কাল গঠনে সাহায্য করে, আমাদের ভেতরের কঙ্কাল যেটা আমাদের পুরো বডিকে ধারণ করে। প্রতিরক্ষায় সাহায্য করে, কারণ বিভিন্ন প্রকার রক্তকণিকা, বিশেষ করে শ্বেত রক্তকণিকা, সেগুলো প্রতিরক্ষাতে হেল্প করে। পেশিকলার কাজই হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের চলন গমন নিয়ন্ত্রণ করা। তো ঐচ্ছিক পেশির অস্থির সঙ্গে যুক্ত থেকে প্রাণীর গমনে সাহায্য করে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনে সাহায্য করে। পৌষ্টিক নালীর ক্রমসংকোচন, যেটাকে অনৈচ্ছিক পেশি বলা হয়, সেইটাই মানে দেখ, ঐচ্ছিক পেশি আছে, অনৈচ্ছিক পেশি আছে, আর হৃৎপেশি আছে। ঠিক আছে। হৃৎপেশি মানে হার্টের আলাদা যে পেশি কোনো প্রকার ক্লান্তি নেই, সব সময় চলছে, সেই পেশি আমাদের কন্ট্রোলে নেই, এটাও আমাদের কন্ট্রোলে নেই, পৌষ্টিক নালীর ক্রমসংকোচন, এই জন্য অনৈচ্ছিক বলা হচ্ছে। যে সকল পেশি আমাদের কন্ট্রোলে আছে, যেমন হাতের পেশি, পায়ের পেশি, এগুলোকে ঐচ্ছিক পেশি বলা হচ্ছে। অনৈচ্ছিক পেশি, এই যে পেরিস্টলসিস, এই প্রসেসটাকে বলা হয় পৌষ্টিক নালীর ক্রমসংকোচন, মানে আমাদের গ্রাসনালী দিয়ে খাবার ধীরে ধীরে নিচের দিকে নামা, এটাতেও কিন্তু সংকোচন প্রসারণের পেশির মাধ্যমেই হচ্ছে। এবং এছাড়াও মূত্রনালীর সংকোচন, সেটার মাধ্যমে মূত্র দেহের বাইরে নির্গত হয়, সেটাতেও কিন্তু পেশি কাজ করছে। হৃৎপেশি হৃদস্পন্দন সৃষ্টি করে, রক্তবাহ নিয়ন্ত্রণ করে। পেশিকলা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শব্দ সৃষ্টি করা, গ্রন্থির ক্ষরণ ঘটাতে সাহায্য করা, মুখের অভিব্যক্তি ঘটানো, বিভিন্ন রকম মুখ ভ্যাংচায় না, তো সেইগুলো করতেও পেশিকেই হেল্প করতে হয়। দেহের ভঙ্গির পরিবর্তন ঘটাতে সাহায্য করা, বিভিন্ন রকম পশ্চারে বসা, সেগুলো সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের কি কাজ করছে? পেশিই কাজ করছে। নেক্সট হচ্ছে স্নায়ু কলার কাজ। স্নায়ু কলা খুব ইম্পর্টেন্ট একটা কলা, ঠিক আছে, যেটার মেইন দুটো অংশ। একটা হচ্ছে এই কোষ দেহ, এখান থেকে ছোট ছোট কিছু প্রবর্ধক বেরোয়, আর একটা বড় প্রবর্ধক বেরোয়। ছোট প্রবর্ধকগুলোকে ডেনড্রন বলা হয়, বড় প্রবর্ধকগুলোকে অ্যাক্সন বলা হয়। ঠিক আছে। তো এইগুলোতে সাহায্য করে, এইগুলো নিয়ে গঠিত এরা। পরিবেশের বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে কাজের সমন্বয় সাধন করে। ঠিক আছে। ঐচ্ছিক পেশির সংকোচন ঘটাতে সাহায্য করে, বিভিন্ন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, সংবেদন গ্রহণ এবং উদ্দীপনা পরিবহনে সাহায্য করে। যেমনটা বলেছিলাম যে ধর সাপোজ তোর গালে মশা বসেছে, সেই গালের মশাটাকে তুই মারার জন্য হাতের পেশির মাধ্যমে তো হাতটা উঠিয়ে মারবি। তো এই যে গালের এখানে মশা বসেছে, সেই উদ্দীপনাটা কিভাবে আমাদের ব্রেনে গিয়ে সেই ব্রেন থেকে হাতের পেশিতে গেল, তারপর তোর হাতটা এসে মশার ওপর পড়লো। তো এই যে পুরো ব্যাপারটা, আমাদের পুরো যে কোনো কিছু আমাদের যেগুলো নিয়ন্ত্রণ হচ্ছে, সেগুলো কিন্তু স্নায়ুকলার মাধ্যমেই হচ্ছে। লাস্ট পার্ট, আমাদের কিছু পরিবেশ দেখবো, এবং সেই পরিবেশে অভিযোজিত কিছু যে সকল জীব থাকছে, তাদের বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তন কি হচ্ছে। বলছে এখানে খুব শুকনো এবং গরম পরিবেশে ক্যাকটাস কিভাবে সাহায্য করছে। ঠিক আছে। তো ক্যাকটাস খুব শুকনো এবং গরম পরিবেশে বসবাসকারী এক প্রকার উদ্ভিদ। এদের কাণ্ডের মধ্যে কিন্তু জল সঞ্চয় করে থাকে, যে কাণ্ডটাকে আলাদা করে আমরা কি বলে থাকি? ফাইলোক্ল্যাড বলে থাকি, পরবর্তীতে পড়বি। এর উপাদান মিউসিলেজের বাইরে মোম জাতীয় পদার্থের আস্তরণ দেখা যায়, যা বাষ্পমোচনের হার কমায়, কারণ বাষ্পমোচন হলে জল এমনিতেই সেই অঞ্চলে নেই, তার মধ্যেও যদি জল বাষ্পমোচনের মাধ্যমে বেরিয়ে যায়, তাহলে কিন্তু গাছ নেতিয়ে পড়বে। তো সেইটা যাতে না হয়, সেই জন্য কিন্তু এই মিউসিলেজটা খুব হেল্প করে। এছাড়া বাষ্পমোচন রোধের জন্য পাতার আকৃতিও কিন্তু এদের খুব ছোট হয়, ক্ষুদ্র হয়, এবং সেটা কিসে পরিণত হয় বেটা? কাটায় রূপান্তরিত হয়। ঠিক আছে। পাতাগুলো কাটায় রূপান্তরিত, তোরা এই যে দেখতে পাচ্ছিস, এগুলো কিন্তু দেখতে পাতার মতো, কিন্তু এগুলো কিন্তু আসলে কাণ্ড, যে কাণ্ডের মধ্যে জল সঞ্চয় করে মিউসিলেজ দ্বারা ঘেরা থাকে। বায়বীয় পরিবেশে উড়তে থাকা প্রাণীর অভিযোজন। ঠিক আছে। উড়তে থাকা প্রাণীর কি কি অভিযোজন দেখা যায়? বায়বীয় পরিবেশে উড়তে এবং ভেসে থাকতে সক্ষম প্রাণীদের লোহিত রক্তকণিকায় অতিরিক্ত অক্সিজেন কিন্তু পরিবহনের প্রয়োজন হয়, সেই কারণে কিন্তু অধিক মাত্রায় হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে। খাদ্য ভেঙে দ্রুত শক্তি পাওয়ার প্রয়োজনে কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও কিন্তু বৃদ্ধি পায়। এছাড়া এদের অস্থি, যারা ওড়ে পাখি, তাদের অস্থি কিন্তু হালকা হয়, এবং এই ধরনের অস্থিকে আমরা নিউম্যাটিক অস্থি বলে থাকি, নিউম্যাটিক বোন। সাধারণত দেহে পালকে ঢাকা থাকে, এবং পালকে ঢাকার জন্য সেগুলো ডানায়, সামনের হাত বা পাটা ডানায় রূপান্তরিত হয়েছে, যেগুলোকে হেল্প করে, এবং পেশির হেল্প নিয়ে তারা কিন্তু উঠতে পারে। ঠিক আছে। বিভিন্ন পরিবেশে বসবাসকারী প্রাণীদের অভিযোজন, যেমন লবণাক্ত পরিবেশে থাকা বসবাসকারী প্রাণীদের কি হয়? ফুলকায় ক্লোরাইড কোষ থাকে, এক ধরনের কোষ থাকে স্পেসিফিক, ক্লোরাইড কোষ থাকে, যে কোষগুলো ওই লবণাক্ত পরিবেশে অতিরিক্ত লবণের টক্সিসিটি থেকে প্রাণীদেরকে রক্ষা করে। অধিক সালফারযুক্ত পরিবেশে বসবাসকারী যে সকল ব্যাকটেরিয়া, তারা নানা রকম বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু শক্তি উৎপন্ন করে। পচনশীল জৈব যৌগের পরিবেশ, পচনশীল জৈব পদার্থ পরিবেশে বসবাসকারী জীবদেহের কোষে অধিক অম্লত্ব সহ্য করার কিন্তু একটা ক্ষমতা আছে।
ঠিক আছে, কারণ পচে গেলে সেখানে আম্লিক বা অ্যাসিডিক একটা পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশ থেকে কিন্তু তাদেরকে রক্ষা করে। মেরু অঞ্চলের খুব শুকনো এবং অত্যন্ত ঠান্ডা পরিবেশ। মেরু মানে মেরু আর মরুর সাথে গোলাবি না, মরু মানে গরম পরিবেশ, মেরু মানে পোলার রিজিয়ান, যেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা এবং খুব শুষ্ক এলাকা। তো সেইখানে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ নামক এক প্রকার প্রোটিন থাকে, খুব ইম্পর্টেন্ট। এই অ্যান্টিফ্রিজ প্রোটিন সেখানকার যে জলের মধ্যে ধর মাছ থাকে, সেই মাছগুলোকে কিন্তু জমতে দেয় না, যেটা আমাদের ফ্রিজের থেকেও সাংঘাতিক লেভেলের ঠান্ডা সেখানে, ঠিক আছে, ডিপ ফ্রিজের থেকেও সাংঘাতিক লেভেলের ঠান্ডা, সেই ঠান্ডাতেও কিন্তু মাছগুলো জমে না, কারণ সেই মাছেদের দেহে অ্যান্টিফ্রিজ নামক প্রোটিন থাকে, বা সেখানে যে সকল জীব থাকে অ্যান্টিফ্রিজ নামক প্রোটিন থাকে, যা কোষীয় তরলকে, মানে বডির ভেতর ধর রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্ত যদি সেই টেম্পারেচারে জমে যায় তাহলে তো তারা মারাই যাবে, তো সেইটা করতে দেয় না, ঠিক আছে, জমতে দেয় না। এছাড়া তাপ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ফ্যাট সঞ্চয়কারী কোষও কিন্তু তাদের আমাদের তুলনায় বেশি পরিমাণে থাকে। আর কি কি আছে? উচ্চচাপযুক্ত পরিবেশ, যেমন সাগর মহাসাগরের গভীরে উচ্চচাপযুক্ত পরিবেশে থাকা প্রাণী, বিভিন্ন বড় বড় মাছ, তাদের বডিতে কিন্তু বেশি সংখ্যায় মাইটোকন্ড্রিয়া থাকে। পেশিকোষ এবং অস্থিকোষ তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়, কারণ সেই রকম উচ্চ চাপে যাতে তাদের বডি পুরো ফেটে ছিঁড়ে না যায়, ঠিক আছে, তো সেই জন্য কিন্তু সেই ধরনের পেশিকোষ এবং অস্থিকোষ থাকে। জলজ পরিবেশ, জলজ পরিবেশে বসবাসকারী উদ্ভিদ যেমন পদ্ম, কচুরিপানা, এদের পত্রবৃন্ত এবং পুষ্পবৃন্তে বায়ু গহ্বর যুক্ত প্যারেনকাইমা কোষ থাকে, এদের এরেনকাইমা বলে। তাহলে দেখ এইখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসতে পারে যে এরেনকাইমা কি। এরেনকাইমা একটা স্পেশাল টাইপ অফ প্যারেনকাইমা, যেটা কাদের জলজ পরিবেশে যে সকল এই যে পদ্ম কচুরিপানা থাকে তাদের পত্রবৃন্তে আর পুষ্পবৃন্তে বায়ু গহ্বর যুক্ত এক প্রকার প্যারেনকাইমা কোষ থাকে, এদেরকেই এরেনকাইমা বলে। এই এরেনকাইমা থাকার জন্য সহজেই কিন্তু তারা জলে কিন্তু ভাসতে পারে। কম অক্সিজেনযুক্ত পরিবেশ, কম অক্সিজেনযুক্ত পরিবেশে বিকল্প শ্বসন চালানোর জন্য ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে মেসোজোম থাকে। কেন? কারণ মেসোজোম আমরা প্রোক্যারিওটিক কোষে দেখতে পেয়েছি, মাইটোকন্ড্রিয়া আমাদের ইউক্যারিওটিক কোষে থাকে, তো ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। তো তাদের ক্ষেত্রে কম অক্সিজেনযুক্ত পরিবেশে এই মেসোজোমই কিন্তু শ্বসনে সাহায্য করে, আমরা পড়েওছি কিছুক্ষণ আগে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিশন অফ হোল নির্মাণ ব্যাচ অফ লাইফ সায়েন্স, আজকে কমপ্লিট হয়ে গেল বেটা। এই চ্যাপ্টারটা তোরা অনেক আগে পড়েছিস, অনেকের হয়তো ব্যাকলগ হয়ে গেছে বা ব্যাকলগ থেকে গেছে, আমি যতটা ডিটেলসে যতটা ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করে গেছি, তোরা শুধুমাত্র সুন্দর করে এই লেকচারটাকে ভালো করে দেখে নিয়ে নোট ডাউন করে নিস, পারলে নোট কিভাবে ডাউনলোড করতে হয় আমি বলেও দিয়েছি ভিডিওর শুরুতে, নোট ডাউনলোড করে নিস, ভালো করে তৈরি হয়ে নে, সব পড়া হয়ে গেছে, সব পড়ানো হয়ে গেছে, যার যেখানে অসুবিধা সেই জায়গাগুলো ভালো করে দেখে নে। ফাইনাল এক্সাম এখনো বাকি আছে অনেক দিন, ঠিক আছে, নভেম্বরে হওয়ার কথা তোদের, তো তার আগে কিন্তু তোরা এই লেকচারগুলো সব কমপ্লিশন হয়ে গেল, পেয়ে যাচ্ছিস। কালী পুজো আসছে, কালী পুজোর পরে কিন্তু ভালো করে একটা রিভিশনের টাইম পেয়ে যাবি এক্সামের আগে, তো সেইটা খুব ভালো করে করে নে। অনেকের আবার ডিসেম্বরেও এক্সাম, তো অনেকটা সময় আছে, ভালো করে সুন্দর করে তৈরি হয়ে নে, নিজেদের জায়গা এতদিন যা ছিল তার থেকে অনেকটা হাই লেভেলে নিয়ে চলে যা, সেটা কিন্তু তোদের হাতেই আছে, কারণ কন্টেন্ট তোদের হাতের সামনে, একদম ফ্রিতে কন্টেন্ট, ফ্রিতে প্র্যাকটিস শিট সব কিছু আছে। এবং হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করছি ম্যারাথন নিয়ে আসার, তো ম্যারাথনের জন্য তোরা ওয়েট করিস, যেখানে আমরা বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে, কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে তোদের কিন্তু আরও ভালো করে শার্পেন করব তোদের প্র্যাকটিসটাকে বা প্রিপারেশনটাকে। কিন্তু তার আগে যেটা জরুরি সেটা হচ্ছে তোদের রিভিশনটা দেওয়া, তো এই জন্য রিভিশনের জন্য নোটসগুলোকে ভালো করে ইউজ কর, রিভিশনটা ভালো করে দিয়ে নে আমাদের প্র্যাকটিস সেশন বা ম্যারাথন সেশন আসার আগে, তাহলে কিন্তু তোরা প্র্যাকটিসটাও ভালো করে, রিভিশনটা হয়ে গেলে প্র্যাকটিসটা সুন্দর করে হলে তোদের কিন্তু হেভি লেভেলের কিন্তু কনফিডেন্স চলে আসবে, যখন তোরা পোলের কোশ্চেন বা যেগুলো আমরা নিয়ে আসবো সেখানে ভালো করে তোরা পারফর্ম করতে পারবি। এছাড়া তোদের আরেকটা জিনিস আমি বলতে চাইবো যে তোরা পারলে একটা করে ফুল লেন্থ মক টেস্ট দিয়ে দিস, একটা প্রত্যেকটা সাবজেক্টের একটা করে অন্তত, পুরো পেপার একদম যেরকম এক্সামে দিতে হয় সেই রকম ভাবে বসে সুন্দর করে একটা করে এক্সাম দিয়ে দিস, তাহলে আরও কনফিডেন্স বুস্ট হবে। এবং সবার সাথে আমি নির্মাণ ক্লাসটা শেষ করার জন্য সবাইকে অল দ্য বেস্ট বলছি এক্সামের জন্য, যদিও আমাদের আবার দেখা হবে ম্যারাথনে, কিন্তু সবাই সুন্দর করে এটাকে ইউজ কর। আর খুব জলদি দেখা হচ্ছে ম্যারাথনে, আর 9-এ অবশ্যই দেখা হচ্ছে সবার সাথে পেইড ব্যাচে।
ব্যাচের মধ্যে কিভাবে লাইভ ক্লাস করতে হয়। তোদের লাইভ ক্লাস হয়নি, তো ম্যারাথনটা আমরা চেষ্টা করছি যাতে তোদের লাইভ অন্তত একটা হয় 8-এ, যাতে তোরা বুঝতে পারিস লাইভ ক্লাস কীরকম হয় জেনারেলি। তো সেটা দেখে অন্তত ক্লাস 9-এ তোরা সবাই আয় আমাদের কাছে, আরও ভালো করে শুরু থেকে অনেক ডিটেলসে আমরা পড়বো। অনেক কিছু থাকে সেখানে, শর্ট নোটস, মাইন্ড ম্যাপস, অনেক কিছু আমাদের পেইড ব্যাচে থাকে, সেগুলোতে ইনক্লুড হয় তোরা নিপ ব্যাচে। সেগুলোর সম্পর্কে সব ডিটেলস জেনে যাবি তোরা। তার আগে ভালো করে ফাটিয়ে একটা এক্সাম দিয়ে দারুণ একটা রেজাল্ট করে মা বাবাকে চমকিয়ে দে, যে হয়তো মা বাবা অনেকে জানেই না যে তোরা অনলাইন থেকে এত সুন্দর কন্টেন্ট পাচ্ছিস এবং সেগুলোকে ইউজ করতে পারবি, সেগুলো দিয়ে তোদের রেজাল্টটাকে আরও বেটার করতে পারবি, সেইগুলোই আশা রাখছি। আর সবার সাথে খুব জলদি দেখা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে, সঞ্জয় স্যারকে এতদিন ধরে সহ্য করার জন্য। বাট তোদের ভালোবাসাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদেরকে শক্তি দেয় পরবর্তী জিনিসগুলো করার জন্য। বেটা অনেক এগিয়ে যা, সবসময় পিডাব্লিউর সাথে আছে, সঞ্জয় স্যার সাথে আছে, সব স্যার ম্যাম সাথে আছে তোদের। থ্যাংক ইউ সবাইকে, টাটা, দেখা হচ্ছে খুব জলদি, টাটা।